আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমরা সিলেট বোর্ড 2025 এর পদার্থবিজ্ঞান প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই আমরা যদি 1 নং প্রশ্নের দিকে লক্ষ্য করি, তোমরা লক্ষ্য করলে দেখবা যে আমাদের এই প্রশ্নটি হচ্ছে দশম অধ্যায় স্থির তড়িতের। প্রশ্নের দিকে লক্ষ্য করলে আমরা দেখব এখানে দুটি বস্তু রয়েছে, একটি এ এবং অপরটি হচ্ছে বি বস্তু। এ বস্তুর মধ্যে চার্জের পরিমাণ +1 কুলম্ব, বি বস্তুতে চার্জের পরিমাণ -2 কুলম্ব এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে বলে দেয়া আছে 1 মিটার। এবং নিচে কুলম্বের ধ্রুবকের মান আমরা জানি, তারপর আমাদেরকে বলে দেয়া আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার কুলম্ব ইনভার্স 2। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, আমাকে প্রশ্ন কি বলেছে, বলেছে বি তে অর্থাৎ বি বস্তুতে চার্জের মানের কি পরিবর্তন করলে বল ও কুলম্বের ধ্রুবক একই হবে। তাহলে চিন্তা করে দেখো, বি বস্তুর মধ্যে কিন্তু ইতিমধ্যেই -2 কুলম্ব চার্জ আছে। আমাকে বলেছে ওই বি বস্তুতে চার্জের মানের কি পরিবর্তন করলে, অর্থাৎ এই বস্তুটাতে চার্জের মান আমি কি ধরনের পরিবর্তন করলে বল এবং কুলম্বের ধ্রুবক একই হবে। অর্থাৎ এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই বলের মান এবং কুলম্বের যে ধ্রুবকের মান, এই দুটো কি হবে, একই হবে বা সমান হবে। তাহলে একটু খেয়াল করি, একটু প্রথমেই আসি। তো যেহেতু আমাকে বলেই দিয়েছে বলের মান এবং কুলম্বের ধ্রুবকের মান সমান হতে হবে, তাহলে এক কাজ করি, আমরা শর্ত মতে, আমরা খুব ভালো করে জানি শর্ত মতে এদের আকর্ষণ বলের মান এবং কুলম্বের ধ্রুবকের মান কি হবে, সমান হবে। এবার একটু দেখো, বা আমরা খুব ভালো করে জানি না বলতো, কে কিউ1 কিউ2 বাই কি জানি বলতো, আর স্কয়ার ইকুয়াল কি জানি, কে। তুমি বলতো কে এখানে কি অবস্থা রয়েছে, গুণ, এবার সে গেলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে আমরা বলতেই পারি কিউ1 কিউ2 বাই হচ্ছে আর স্কয়ার। এটাকে আমরা সরাসরি কি 1 লিখতে পারি না, এখানে যে আমাদের এখানে ভাগ হয়ে গেলে তো আসলে কাটাকাটি করলে কত 1 থাকবে। এখন দেখো তো, বা আমাকে বের করতে হবে কার মান বলতো, কিউ2 অর্থাৎ দ্বিতীয় বস্তুর আমরা চার্জের মান বের করব। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে কিউ2 ইকুয়াল, তুমি দেখো এই যে আর স্কয়ার এখানে কি আছে, ভাগ, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ, তাহলে এখানে হয়ে যাবে আর স্কয়ার। এইখানে দেখো তো আমরা কিউ2 এর মান বের করব, কিউ এখানে কিউ1 গুণ অবস্থায় রয়েছে, এবার সেগুলো ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে কিউ1। তাহলে একটু ক্যালকুলেট করলে দেখো মধ্যবর্তী দূরত্ব কত ছিল বলতো, 1 মিটার ছিল, 1, তার উপর কি রয়েছে স্কয়ার, কিউ1 এর মান কত ছিল, 1 কুলম্ব ছিল, 1, অর্থাৎ ক্যালকুলেট করলে কত আসে বলতো, +1 কুলম্ব। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে, যদি আমাদের ওই বি বস্তুতে আমরা যদি +1 কুলম্ব চার্জ সৃষ্টি করতে পারি বা রাখতে পারি, তবেই মাত্র এই দুইটা বস্তুর আকর্ষণ বল এবং কুলম্বের ধ্রুবকের মান কি হবে, সমান হবে। এবার একটু খেয়াল করে আসি, আমাকে প্রশ্নে কি বলেছে, আমাকে প্রশ্নে বলেছে যে বিতে চার্জের মানের কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে চার্জের মান আগে ছিল -2, আমাদের লাগবে হচ্ছে +1, তাহলে পরিবর্তন করতে হবে কত। তাহলে আমরা বলতেই পারি কি, অতএব চার্জের পরিবর্তন, চার্জের পরিবর্তন করতে হবে কি পরিমাণ বলতো, চার্জের পরিবর্তন করতে হবে, দেখো আগেই ছিল -2, এখন কত হয়েছে, +1, তাহলে এখন থেকে আমরা আগে থেকে বিয়োগ করে দিই, তাহলে 1 মাইনাস, আগে কি ছিল -2, তাই না। তাহলে দেখো তো কি আসে, 1 মাইনাস মাইনাস কি হবে, +2 ইকুয়াল কি আসে বলতো, 3 কুলম্ব। অর্থাৎ চার্জের পরিবর্তন কত কি করতে হবে, 3 কুলম্ব। অর্থাৎ আমি যদি বি বস্তুতে 3 কুলম্ব চার্জ পরিবর্তন করতে পারি, তবেই আমাদের এই দুইটা বস্তুর আকর্ষণ বলের মান এবং কুলম্বের ধ্রুবকের মান সমান হবে। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো, তাই তো। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনটার মধ্যে আসি, দেখি আমাদের পরবর্তী ঘ নং প্রশ্নে কি বলেছে। ঘ নং প্রশ্নের মধ্যে বলেছে উদ্দীপকের এ গোলকে আরো +1 কুলম্ব আধান যুক্ত করলে পরিবর্তিত অবস্থার সাথে পূর্বের অবস্থার তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন চিত্র এঁকে ব্যাখ্যা করো। খুবই সিম্পল একটা কোশ্চেন। দেখো, একটা স্টুডেন্ট যদি নরমালি বইয়ের ভিতরের বা এই যে বলরেখার যে কনসেপ্ট আছে এগুলো যদি বুঝে বুঝে একটু না পড়ে, তাহলে কিন্তু সেই এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে না। ওকে, তাহলে আমরা আসলে দেখি আমাদের কি বলেছে। আমাদের বলেছে যে এই যে গোলকটা আছে বর্তমান কত কুলম্ব বলতো, 1 কুলম্ব। আমাকে বলেছে এখানে যদি আমি আরো 1 কুলম্ব চার্জ দিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে, +2 কুলম্ব। সেক্ষেত্রে আমাদের বলছে যে পরিবর্তিত অবস্থার সাথে, অর্থাৎ এই যে আমি 1 কুলম্ব দেওয়ার পরে যে 2 কুলম্ব হয়ে গেল, এটা পরিবর্তিত অবস্থা। এই অবস্থার সাথে আমাদের পূর্বে যে বর্তমান যে অবস্থায় আছে আর কি, এই বর্তমান অবস্থার সাথে আমাদের বলরেখার বৈশিষ্ট্যের যে পরিবর্তন, এটা চিত্র এঁকে দেখাইতে বলছে বা ব্যাখ্যা করতে বলেছে। তাহলে প্রথম কি করতে হবে, এখন বর্তমানে যে সিচুয়েশনে রয়েছে এই অবস্থায় বলরেখাটা দেখতে কেমন হবে, এবং তারপরে আমি যদি এখানে আরো 1 কুলম্ব চার্জ যুক্ত করে দিই, সেক্ষেত্রে আমাদের বলরেখাটা কেমন হবে। একটু আসি, খুব ভালো করে দেখো। বর্তমান আমরা যদি প্রথম ক্ষেত্রে বলরেখার চিন্তা করি, দেখো এখানে রয়েছে কি বলতো, একটা পজিটিভ চার্জ রয়েছে, তাই তো, +1, এবং এখানে কি রয়েছে দেখো তো, -2, মাইনাস, এখানে রয়েছে আমাদের -2 কুলম্ব চার্জ রয়েছে। ওকে, আচ্ছা, খুব ভালো করে আমরা জানি বলরেখাগুলো কি হয় বলতো, বলরেখাগুলো সবসময় বলরেখার দিক
পজিটিভ থেকে নেগেটিভের দিকে যেতে থাকে। তাহলে আমরা খুব ভালো করে জানি পজিটিভ থেকে কোন দিকে যাবে বলতো, নেগেটিভের দিকে যাবে। পজিটিভ থেকে এই যে নেগেটিভের দিকে যাবে বলরেখা, রাইট? আচ্ছা, এখন এটা তো বুঝলাম পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে। আমরা আরেকটা বৈশিষ্ট্য খুব ভালো করে জানি, চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার ঘনত্ব কিন্তু তত বেশি হবে। তুমি খেয়াল করে দেখো, এখানে চার্জের পরিমাণ কিন্তু কম, মাত্র 1 কুলম্ব, এখানে কিন্তু -2 কুলম্ব, অর্থাৎ এখানে 2 কুলম্ব, এখানে 1 কুলম্ব, অর্থাৎ এখানে চার্জের মান বেশি, এখানে চার্জের মান কম। যেহেতু এখানে চার্জের মান বেশি, তাহলে এখানে বলরেখার ঘনত্ব বেশি হবে, অর্থাৎ এখানে বলরেখার পরিমাণ অনেক বেশি থাকবে। ওকে, এখানে বলরেখার পরিমাণ কি থাকবে, অনেক বেশি থাকবে। ওকে ফাইন, তাহলে তীর চিহ্নগুলো অবশ্যই তীর চিহ্নগুলো সাবধানে দিতে হবে, প্রত্যেকটা বলরেখা বোঝাইতে হবে যে মাইনাসের দিকে প্রবেশ করছে। ওকে, আচ্ছা, আর এখানে যেহেতু চার্জের পরিমাণ কম, এখানে বলরেখার ঘনত্ব কম থাকবে। এবার অপর দিকে, এটা ছিল প্রথম ক্ষেত্রে, আমাকে বলেছে যদি আমরা এখানে আরো 1 কুলম্ব আধান যুক্ত করি, এখানে যদি আমি আরো 1 কুলম্ব আধান যুক্ত করি, অর্থাৎ আগেই ছিল 1, আর একটা যুক্ত করলাম, হয়ে গেল 2, এই ক্ষেত্রে আমাদের বলরেখার কি পরিবর্তন হবে? তাহলে সেক্ষেত্রে এখানে চার্জের পরিমাণ হয়ে যাবে +2 কুলম্ব, এখানে হয়ে যাবে কি -2 কুলম্ব, রাইট? তাহলে +2 -2 ইকুয়াল। দেখো চার্জের মান কিন্তু সমান সমান, জাস্ট বিপরীত। যেহেতু বিপরীত, আমরা খুব ভালো করে জানি বলরেখাগুলো পজিটিভ থেকে কোন দিকে যাবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। কিন্তু যেহেতু চার্জের মান সমান সমান, তাহলে বলরেখার ঘনত্ব সমান থাকবে, একই থাকবে। সেক্ষেত্রে আমরা সুন্দর করে এখন করে দিব, এইভাবে দিব, সুন্দর করে এভাবে বোঝাবো যে বলরেখাগুলো, প্রত্যেকটা বলরেখা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। এখন এই যে আমরা এইভাবে সুন্দর করে বোঝাবো যে পজিটিভ থেকে বলরেখাগুলো বাইরের দিকে যাচ্ছে, পজিটিভ থেকে বাইরের দিকে যাচ্ছে। আর এখানে আমরা নেগেটিভের দিকে বোঝাবো, আমরা এখানে নেগেটিভের ক্ষেত্রে বোঝাবো যে এখানে ভিতরে প্রবেশ করছে, বলরেখাগুলো ভিতরে প্রবেশ করছে। জাস্ট খেয়াল করে দেখো, যেহেতু চার্জের মান সমান সমান, জাস্ট বিপরীত, সমান সমান হওয়ার কারণে আমাদের বলরেখার ঘনত্ব কি থাকবে, সমান সমান থাকবে। এই তো, এই যে সুন্দর করে চিত্র দুইটা আঁকতে হবে একে। এই যে বলরেখার যে কনসেপ্ট, বলরেখা সবসময় পজিটিভ থেকে নেগেটিভে প্রবেশ করে, বলরেখার ঘনত্ব হচ্ছে চার্জের উপর ডিপেন্ড করে, একটা বলরেখা কখনো অন্য একটা বলরেখাকে অতিক্রম করতে পারে না। হ্যাঁ, তো এরকম সুন্দর বৈশিষ্ট্য তোমার বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে, এগুলো সুন্দর করে যত্ন করে পড়ে ফেলতে হবে। ওকে, একটু বাদ রাখা যাবে না কোনো কিছুই। এবার একটু খেয়াল করে দেখো, আমি তো ছবি এঁকে দেখাইলাম, এটার যদি আমরা একটু সরাসরি একটু ছবির দিকে লক্ষ্য করি, দেখো এই যে আমাদের এই কোশ্চেনটা দেখে খেয়াল করো, মানে এটা হচ্ছে প্রথম চিত্র, অর্থাৎ এখানে হচ্ছে +1 কুলম্ব, এখানে হচ্ছে -2 কুলম্ব। খেয়াল করে দেখো, যেখানে -2, এখানে বলরেখার ঘনত্ব অনেক বেশি, এখানে +1 কুলম্ব, অর্থাৎ এখানে চার্জের মান কম, এখানে বলরেখার ঘনত্ব কিন্তু কম। সবগুলো বলরেখা দেখো পজিটিভ থেকে নেগেটিভে প্রবেশ করেছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয়েছিল, এই যে আমরা যদি একটু লক্ষ্য করি, আমি অলরেডি এঁকে ফেলেছি, তারপর এখানে আমি অ্যাড করেছি যে এটা হচ্ছে +2, এটা হচ্ছে -2। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো বলরেখাগুলো প্লাস থেকে বের হচ্ছে, মাইনাসের ভিতরে প্রবেশ করছে। কিন্তু যেহেতু চার্জের মান সমান সমান, আমাদের উভয় ক্ষেত্রে বলরেখার ঘনত্ব কি রয়েছে, সমান সমান রয়েছে। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। তো এই ছিল আমাদের 1 নং প্রশ্নের উত্তর। এবার আমরা যদি 2 নং প্রশ্নের দিকে লক্ষ্য করি, দেখো 2 নং প্রশ্ন, এই 2 নং প্রশ্নটি আমাদের 8ম অধ্যায়, অর্থাৎ আলোর প্রতিফলনের। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবা এখানে একটা উত্তল দর্পণ দেয়া আছে, যে এম থেকে এম ড্যাশ, এটি একটা উত্তল দর্পণ। দর্পণ থেকে দেখো একটু দূরে এ বি একটা লক্ষ্যবস্তু রয়েছে। এই যে আমাদের মেরু থেকে বি এর যে দূরত্ব, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, লক্ষ্যবস্তুর দূরত্ব পি থেকে বি, নিচে বলে দেয়া আছে পি থেকে বি এর দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। এই যে 15 সেন্টিমিটার, এটা কিসের মান বলতো, লক্ষ্যবস্তুর দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইউ এর মান। কার মান, ইউ এর মান। ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। ভালো কথা, আমাকে বলে দেয়া আছে যে সি থেকে পি পর্যন্ত, অর্থাৎ বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত এই মধ্যবর্তী দূরত্ব 60 সেন্টিমিটার, মানে বক্রতার ব্যাসার্ধ 60 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব কত হবে, আমরা অবশ্যই খুব ভালো করে জানি যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তার মানে অবশ্যই এটা কত আসবে বলতো, 30 সেন্টিমিটার আসবে আমাদের ফোকাস দূরত্ব, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের ইউ এর মান আছে, এক্ষেত্রে আমাদের ফোকাস দূরত্বের মান আছে। আমাকে প্রশ্ন কি বলেছে, বলেছে লক্ষ্যবস্তু এ বি এর বিবর্ধন নির্ণয় করো, অর্থাৎ এই বস্তুটার বিবর্ধন নির্ণয় করতে বলেছে। এখন তুমি খেয়াল করে দেখো তো, বিবর্ধন নির্ণয় করতে গেলে আমরা খুব ভালো করেই জানি যে বিবর্ধন সূত্র হচ্ছে এম ইকুয়াল কি -v/, হচ্ছে ইউ। তাহলে আমরা যদি এই সূত্র দিয়ে বিবর্ধন নির্ণয় করতেই চাই, আমাকে কিন্তু লক্ষ্যবস্তুর দূরত্বের পাশাপাশি প্রতিবিম্বের দূরত্ব লাগবে। এখন প্রশ্নের মধ্যে তো আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়াই ছিল, তাহলে বের করতে হবে কার মান, প্রতিবিম্বের দূরত্বের মান। একটু খেয়াল করো, আমরা অবশ্যই জানি যে 1/f ইকুয়াল কি জানি বলতো, 1/u প্লাস হচ্ছে কি 1/v। তাহলে বা আমরা লিখতেই পারি যে 1/v ইকুয়াল হচ্ছে কি 1/f মাইনাস কি বলতো 1/u, তাই না? এখন দেখো, বা 1/v ইকুয়াল এই যে 1/f ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বের মান কত বলতো, ফোকাস দূরত্বের মান কিন্তু 30। এইখানে
ছোট্ট একটা জ্ঞানের দরকার আছে, অর্থাৎ এই জায়গাটা না জানলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। আমরা খুব ভালো করে আমরা বেসিক ক্লাসে সুন্দর করে পড়েছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, মাইনাস, আর অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু ফোকাস দূরত্ব প্লাস। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে এটা উত্তল দর্পণ দেওয়া আছে, এক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের ফোকাস দূরত্বের মান কি আসবে? ফোকাস দূরত্বের মান মাইনাস দিতে হবে। প্রশ্নের মধ্যে কিন্তু মাইনাস বলে দেওয়া থাকবে না, এটাকে নিজেকে বসাতে হবে। অর্থাৎ ফোকাস দূরত্বের মান আমরা কি বসাবো? -30, -30। দেখো -30 বিয়োগ এখানে কত বলতো? আমাদের লক্ষ্যবস্তু দূরত্ব কত ছিল? 15 সেন্টিমিটার, এখানে হচ্ছে 15, তাই তো? তুমি এক কাজ করতে পারো, দেখো এখানে আমরা এই কাজটা করতে পারি কিনা। আমি চাইলে কি এখান থেকে মাইনাসটা কমন নিতে পারি না বলতো? এখানে যে মাইনাসটা কমন নিয়ে নিই, দেখো উভয় থেকে যে মাইনাসটা আমি সামনে কমন নিয়ে নিই, তাহলে এখানে কি হয়ে যাবে? ভেতরে প্লাস হয়ে যাবে না? প্লাস হয়ে যাবে। আচ্ছা, আমি এই জায়গাটাকে বোঝা যাচ্ছে, দেখো তো আমি একটু সুন্দর করে লিখি। আচ্ছা, এই যে মাইনাস সামনে কমন নিয়ে আছে, ওকে। আচ্ছা, এবার খেয়াল করো, বা 1/v ইকুয়াল এই যে মাইনাস, আমরা এই যে ভিতরে এটাকে লসাগু করি, দেখো তো কি আসে? 30 এবং 15 লসাগু করলে নিচে কত আসবে বলতো? 30। তাহলে এখানে কি আসবে বলতো? এখানে আসবে 1 প্লাস এখানে কি আসবে? 2। তাহলে অতএব v ইকুয়াল, এখানে তো মাইনাস থাকলোই, 30 উপরে চলে যাবে না বলতো? 30 ডিভাইডেড বাই 3 চলে আসবে কোথায়? নিচে। তাহলে উত্তর কি আসে? -10 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব। তুমি খেয়াল করে দেখো, উত্তল দর্পণে আমরা আজীবন জানি উত্তল দর্পণে সব সময় খর্বিত অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। যেহেতু প্রতিবিম্ব অবাস্তব, তার মানে অবশ্যই আমাদের ভি এর মান কি আসবে? নেগেটিভ চলে আসবে। ওকে, এবার আমাকে বিবর্ধন নির্ণয় করতে বলেছে। দেখো আমরা খুব ভালো করে জানি, এখানে লেখা আছে -v, ভি এর মান কত? -10, ইউ এর মান কত ছিল? 15, তাই তো? তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো তো অটোমেটিক কি হচ্ছে? মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তাহলে উপরে থাকতেছে 10 ডিভাইডেড বাই কত বলতো? ডিভাইডেড বাই হচ্ছে 15। তাহলে উত্তর কত আসে? 0.667। এই হচ্ছে বিবর্ধনের মান। তাহলে বিবর্ধনের মান ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু একের চেয়ে ছোট। একের চেয়ে কত ছোট? আমরা খুব ভালো করে জানি উত্তল দর্পণে খর্বিত প্রতিবিম্ব তৈরি হয়, আর সেক্ষেত্রে বিবর্ধনের মান সবসময় 1 এর চেয়ে ছোট হবে। তাহলে এই তো, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের গণন প্রশ্নের উত্তর। এবার আমরা যদি একটু ঘনন প্রশ্নের দিকে লক্ষ্য করি, যে ঘনন প্রশ্নে কি বলেছে আমাকে। ঘনন প্রশ্নের মধ্যে বলেছে যে উদ্দীপকে উল্লেখিত দর্পণের বিপরীত দর্পণ ব্যবহার করে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে উত্তল দর্পণ, আমাকে এর বিপরীত দর্পণ মানে অবতল দর্পণ ব্যবহার করে রশ্মিচিত্রের মাধ্যমে দেখাও যে বিম্বের প্রকৃতি একই। দেখো প্রকৃতির কথা বলছে। দেখো আমরা তিনটা জিনিস নির্ণয় করি, একটা হচ্ছে অবস্থান, একটা আকৃতি, আর একটা হচ্ছে প্রকৃতি। আমাকে কিন্তু চিন্তা করতে বলছে প্রকৃতিতে। তাহলে বলছে এই যে দর্পণটা আছে, এই দর্পণের প্রতিবিম্বের যে প্রকৃতি, ঠিক এর বিপরীত যে দর্পণ অর্থাৎ অবতল দর্পণ, ওই দর্পণেও ঠিক একই প্রকৃতির প্রতিবিম্ব তৈরি করা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। আমরা একটু খেয়াল করে দেখি। আমরা প্রথমে এই দর্পণের ক্ষেত্রে আসি, অর্থাৎ উত্তল দর্পণ। উত্তল, এই উত্তলের ক্ষেত্রে আমরা, এটা তো উত্তল দর্পণ, আমরা একটু ছবি আঁকার চেষ্টা করি। দেখো আমরা একটু আচ্ছা উল্টো করে আঁকলাম, ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, এটাকে ধরে নিচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। উত্তল যেহেতু ভিতরের দিকে পাড়া লাগানো থাকবে, তাই তো? এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। তাহলে খেয়াল করো, আমরা নিয়ম অনুযায়ী কি জানি বলতো? আলোক রশ্মি সমান্তরালে আসলে কোন দিক দিয়ে যায়? প্রধান ফোকাস দিয়ে যায়। তাহলে এই যে মাথা থেকে আলোক রশ্মি সমান্তরালে আসবে, সমান্তরালে আসলে সে এমন ভাবে ফিরে যাবে, মনে হবে কোন দিক দিয়ে গেছে বলতো? ফোকাস দিয়ে গেছে, ফোকাস বিন্দু দিয়ে গিয়েছে, তাই তো? আচ্ছা, এবার আমরা আরেকটা 3 নাম্বার রুলস কি পড়েছি বলতো? আমরা রুলস পড়েছি আলোক রশ্মি যদি কেন্দ্র দিয়ে আপতিত করি, তাহলে কেন্দ্র বরাবর ফিরে আসে। তাহলে খেয়াল করো, এটা কি কেন্দ্র না বলতো? কেন্দ্র। তুমি যদি এই যে আলোক রশ্মিকে আমরা যদি বোঝাই যে এখান থেকে যে কেন্দ্র বরাবর আলোটাকে পাঠিয়েছি, সে এখানে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার কেন্দ্র বরাবর ফিরে যাবে, তাই তো? এটাকে আমরা পিছনের দিকে একটু বর্ধিত করলেই দেখা যাবে এই বিন্দুতে এসে মিলিত হয়েছে, এবং এখান থেকে আমরা লম্ব টানি, এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে তুমি বলো তো, এই যে প্রতিবিম্বটা হয়েছে, এই প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? আমরা একটু একটু লিখি প্রতিবিম্বের প্রকৃতি। এই যে প্রতিবিম্বের প্রকৃতি, এটা কি বাস্তব না অবাস্তব বলতো? অবশ্যই অবাস্তব। তার মানে প্রকৃতি হচ্ছে কি? অবাস্তব। অবাস্তব। ও এটা কি সোজা না উল্টা বলতো? আমাদের লক্ষ্যবস্তু উপরে, প্রতিবিম্ব উপরে, তাহলে আমরা কি বলবো? আমাদের অবাস্তব এবং কি সোজা। তাহলে প্রতিবিম্ব অবাস্তব এবং সোজা। এখন আমাকে প্রশ্ন কি বলেছে? বলেছে বিপরীত দর্পণ ব্যবহার করে রশ্মিচিত্রের মাধ্যমে দেখাও যে বিম্বের প্রকৃতি একই হবে। তার মানে এর বিপরীত দর্পণেও আমার হচ্ছে রশ্মিচিত্র মানে ছবি এঁকে দেখাইতে হবে এই যে আমাদের প্রতিবিম্বের যে প্রকৃতি একই হবে। তাহলে একটু খেয়াল করি, এবার একটু আসি যে এই যে হচ্ছে আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণের বাইরের দিক দিয়ে পাড়া লাগানো থাকবে, যেহেতু বিপরীত দর্পণের কথা বলেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে কেন্দ্র, এটি হচ্ছে আমাদের ফোকাস, এবং এটি হচ্ছে আমাদের কি? মেরু। তাহলে খেয়াল করো, আমরা খুব ভালো করেই জানি লক্ষ্যবস্তুকে যদি আমরা ফোকাস এবং মেরুর মাঝে রাখি, সেক্ষেত্রে সবসময় সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে আমরা এই যে ফোকাস এবং মেরুর মাঝে যদি একটা
লক্ষ্যবস্তুকে রাখি, তাহলে দেখো আমরা কি জানি, আলোক রশ্মি সমান্তরালে যাবে, সমান্তরালে গেলে কোন দিক দিয়ে আসে বলতো, ফোকাস দিয়ে ফিরে আসে, তাই না? ফোকাস দিক দিয়ে ফিরে আসবে এটাকে। এবার আমরা কি জানি, আলোক যদি আমরা কেন্দ্র দিয়ে পাঠাই তাহলে কেন্দ্র বরাবর ফিরে আসে, এই যে কেন্দ্র, তাহলে আলোটাকে যদি আমরা কেন্দ্র বরাবর পাঠাই তাহলে এটা কেন্দ্র বরাবর ফিরে আসবে, এই বরাবর ফিরে আসবে। এই প্রতিফলিত রশ্মিটাকে আমরা যদি পিছনের দিকে একটু ডট ডট করে পিছনের দিকে যদি আমরা বর্ধিত করি, পিছনের দিকে বর্ধিত করি, তাহলে এই জায়গায় এসে মিলিত হবে, তাই তো? আমরা এখন হচ্ছে প্রধান অক্ষের উপর একটি লম্বটা নিই, এটি হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, এই যে প্রতিবিম্বটা যে হলো, এটা কি বাস্তব নাকি অবাস্তব? অবশ্যই অবাস্তব, দর্পণের পিছনে হয়েছে মানে অবাস্তব। আবার অপর দিকে দেখো যে ডট 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 সাইন থাকলেই তো বোঝা যাচ্ছে অবাস্তব, তাহলে এটা অবাস্তব। এটা কি সোজা না উল্টা বলো তো? অবশ্যই সোজা। আমাদের লক্ষ্যবস্তু ছিল উপরে, আমাদের প্রতিবিম্ব হচ্ছে উপরে, অর্থাৎ সোজা। অর্থাৎ আমরা বলতেই পারি যে এই উদ্দীপকের দর্পণের বিপরীত দর্পণেও একই প্রকৃতির কি পাওয়া যায়, ছবি পাওয়া যায় বা প্রতিবিম্ব পাওয়া যায়। ওকে, এই ছিল আমাদের ঘ নং প্রশ্নের উত্তর। এটা সুন্দর করে এঁকে বোঝাতে হবে। ওকে, এবার আমরা যদি 3 নং প্রশ্নের দিকে লক্ষ্য করি, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবা যে এই কোশ্চেনটা বিগত বছর কোনো বোর্ড পরীক্ষায় আসে নাই। তাহলে বিগত বছর কোনো বোর্ড পরীক্ষায় আসে নাই, একটা স্টুডেন্টকে উপস্থিত পরীক্ষার হলে বসে নতুন একটা উদ্দীপক দেখে চিন্তা করে ঠান্ডা মাথায় তার বেসিকের উপর বেস করে অ্যান্সার করতে হবে। এই জন্যই আমি কি করি, আমি সবসময় যখন স্টুডেন্টদের পরীক্ষা নিই, একদম বোর্ডের মধ্যে যে প্রশ্নগুলো হুবহু আসছে, এই কোশ্চেনগুলো বা গাইডের মধ্যে যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো হুবহু তাদের পরীক্ষার মধ্যে দেই না, একটু ঘুরাই দেই, একটু চেঞ্জ করে দেই, একটু নতুনত্ব দেই। তাহলে কি, তারা এই যে সৃজনশীলতা, এই সৃজনশীলতা তাদের মধ্যে তৈরি হবে, তারা নতুন করে চিন্তা করতে শিখবে। আসলে আমাদের পরীক্ষাটা যেই কারণে নেওয়া হয়, সেই জায়গাটা আসলে সফল হবে। ঠিক আছে, তো একটু একটু চিন্তা করি কি বোঝাইছে আসলে। আমাদের এই কোশ্চেনটা হচ্ছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ চাপের যে অধ্যায়টি রয়েছে, সেই চাপের অধ্যায় থেকে রয়েছে। একটু খেয়াল করো, বলা আছে হঠাৎ বন্যায় পানিবন্দী হওয়া 40 কেজি ভরের একজন ব্যক্তি নিরাপদে যাওয়ার জন্য 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও 300 সেন্টিমিটার লম্বা একটি কলা গাছ পানিতে ভাসায়। মানে চিন্তা করো, মানে করো এমন একটা জায়গা, হঠাৎ করে একটা মানুষ সেখানে ছিল, হঠাৎ করে সে বন্যায় কবলিত হয়ে গেছে, চারপাশে তার বন্যার পানিতে থইতে হয়ে গেছে, সে বন্যার পানিতে আটকা পড়েছে। সে অবশ্যই নিজেকে বাঁচাতে চাইবে এবং বাঁচানোর জন্য সে চিন্তা করছে সে একটা কলা গাছকে ওই বন্যার পানিতে ভাসিয়ে দিবে এবং সেই কলা গাছের উপর দাঁড়িয়ে হোক, বসে হোক বা ধরেই হোক, সে হচ্ছে ওই বন্যার পানির স্রোতে ভেসে 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 কোনো একটা কিনারায় গিয়ে সে পৌঁছাবে আর কি, অর্থাৎ এই বন্যা কবলিত স্থান থেকে সে বেঁচে ফিরবে, এটা তার উদ্দেশ্য ছিল। এখন বলছে কলা গাছটি বন্যার পানিতে আয়তনের 30% ডুবে থাকে, অর্থাৎ এই কলা গাছটি তার সম্পূর্ণ আয়তনের কত পার্সেন্ট, 30% পানিতে ডুবে থাকে। এবং বলছে বন্যার পানির ঘনত্ব বলে দেওয়া আছে 1200 কেজি মিটার পার কিউব। পানির ঘনত্ব নরমালি 1000, যেহেতু বন্যার পানি একটু নোংরা হবে, বিভিন্ন উপাদান মিশ্রিত থাকবে, সেক্ষেত্রে ঘনত্বটা বেড়ে গিয়েছে। এবার সুন্দর করে আসি, আমাকে প্রশ্ন বলেছে কলা গাছের ঘনত্ব কত, কি বলেছে, কলা গাছের ঘনত্ব কত। এখন দেখো কলা গাছের ঘনত্ব কেমনে বের করবো, আমাকে কিন্তু একটা শর্ত দেওয়া আছে যে ধরে নিই এটা যদি একটা কলা গাছ, ধরে নিই এটা যদি একটা কলা গাছ হয়, এই কলা গাছের মধ্যে কত পার্সেন্ট বলতো, 30%, অর্থাৎ এই যে ধরে নিচ্ছি যে নিচে যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু 30% কিন্তু ডুবে রয়েছে, রাইট, 30% ডুবে রয়েছে। এখন আমরা যদি বেসিক ভালো করে পড়ে থাকি তাহলে খুব ভালো করে জানি একটা বস্তু যদি নিমজ্জিত থাকে তাহলে এর ঘনত্ব খুব সহজে বের করা যায়। কিভাবে, দেখো আমরা লিখি, তাহলে হচ্ছে কলা গাছের ঘনত্ব, তাই তো, কলা গাছের ঘনত্ব, কলা গাছের ঘনত্ব। দেখো আমরা বেসিক ক্লাসে শিখেছি উপরে হচ্ছে বস্তুর ঘনত্ব এবং নিচে হচ্ছে লিকুইড মানে তরলের ঘনত্ব। এইটাকে যদি আমরা বস্তুর ঘনত্বকে আমরা যদি তরলের ঘনত্ব দিয়ে ভাগ করে দেই, সেক্ষেত্রে ওই বস্তুটা কতটুকু পানিতে ডুবে থাকে সেটা নির্ণয় করা যায়। তাহলে আমি আবারও বলছি, একটা বস্তু, এটা হচ্ছে বস্তুর ঘনত্ব, এটা হচ্ছে তরলের ঘনত্ব। আমরা বস্তুর ঘনত্বকে তরলের ঘনত্ব দিয়ে ভাগ করে দিলে ওই বস্তুরা কতটুকু নিমজ্জিত হয়ে থাকে পানির মধ্যে সেটা বের করা যায়। তাহলে আমাদের তো প্রশ্ন বলেই দিচ্ছে কতটুকু, 30%। তার মানে এই উত্তর আমার কিন্তু বলে দেওয়া আছে 30%, অর্থাৎ 30% মানে কি বলতো, 30 ডিভাইডেড বাই কত, 100। 30% মানে কি 30/100, অর্থাৎ এতটুকু ডুবে থাকে। আমরা একটা ভাগ করলে এই উত্তরটা তো পাবো, এই উত্তর বলেই দেওয়া আছে। এখন আমাকে প্রশ্ন বলছে কলা গাছের ঘনত্ব মানে কি বলতো, বস্তুর ঘনত্ব বের করতে হবে। তাহলে দেখো, বা আমরা যদি বস্তুর ঘনত্বটাকে এখানে রাখি, তাহলে আমাদের এই যে তরলের ঘনত্ব এখানে ভাগ হইবে, সেগুলি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে 30, নিচে হচ্ছে 100 ইন্টু আমাদের বস্তুর তরলের ঘনত্ব হচ্ছে রোডেশ। তাহলে আমরা এটাকে লিখতেই পারি, উপরে হচ্ছে 30 ডিভাইডেড বাই কত বলতো, 100 ইন্টু রোডেশ, তরলের ঘনত্ব, এই যে বন্যার পানির ঘনত্ব আমার প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে 1200। এটাকে যদি আমরা 1200 বসিয়ে দেই তাহলে উত্তর কত আসে দেখো তো, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, দেখো তাহলে উপরে হচ্ছে 30 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 1200, উত্তর আসবে 360 কেজি মিটার পার কিউব। এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর।
তাহলে বস্তুর ঘনত্ব কত? তাহলে আমাকে বলছে বস্তুর ঘনত্ব কত, তাহলে এই বস্তুর ঘনত্ব আমরা পেলাম কত? 360 কেজি পার মিটার কিউব। তো এই ছিল আমাদের গ নং প্রশ্নের উত্তর। এবার আমরা পরবর্তী কোশ্চেনটার মধ্যে আসি। দেখি পরবর্তী প্রশ্নে আমাকে কি বলেছে। আমাদের পরবর্তী কোশ্চেনের মধ্যে বলেছে যে লোকটির নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে কিনা গাণিতিক যুক্তি দেওয়া। দেখো কত সুন্দর একটা প্রশ্ন। অর্থাৎ এই লোকটা যে কলা গাছের উপর ভর করে সে যে বন্যার পানিতে ভেসে ভেসে যেতে চাচ্ছে, সে আসলে পারবে কিনা। এখন আমি কি চিন্তা করব যে আসলে কি বের করতে বলেছে আমাকে, এটা কি সম্ভাবনা আছে নাকি নেই, কেমনে চিন্তা করব। এই যে খুব ভালো করে দেখো, আমরা একটা যদি আমি যদি তোমাকে একটা ছবি দেখাই তাহলে বুঝতে পারবো সহজেই। এই যে খেয়াল করে দেখো, যদিও কলা গাছের মধ্যে বা একটা কলা গাছের মধ্যে খুব সুন্দর করে এরকম করে রিল্যাক্সে বসে বন্যার স্রোতের সঙ্গে তাল মিলিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু আমরা অঙ্কটা বোঝানোর সুবিধার্থে এইভাবে একটা ছবি চিন্তা করতে পারি। দেখো আমাদেরকে বোঝানো আছে যেটা বন্যার পানি, পানির মধ্যে হচ্ছে কলা গাছ। এই যে কলা গাছটি রয়েছে, এই কলা গাছটা দেখো এই যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা কিন্তু পানি নিচে সে ডুবে আছে। ওকে, ভালো কথা। এখন এই মানুষটা ওই কলা গাছের উপর ভর করে সে আসলে যেতে পারবে কিনা আমি কি চিন্তা করব। আমরা খুব ভালো করে জানি যে এই বস্তু, এই মানুষের ভর কত আছে বলতো? মানুষের ভর 40 কেজি। কলা গাছের অবশ্যই একটা ভর আছে, এটা আমরা জানি না, আমরা একটু বের করব। তাহলে কলা গাছের ভর, মানুষের ভর, দুইজনের একটা সম্মিলিত ভর থাকবে। আর ভর থাকলে তাদের একটা ওজনও থাকবে। ওজন সবসময় কোন দিকে ক্রিয়া করে বলতো? এই দুইজনের যে ওজন অর্থাৎ ডব্লিউ, ওজন ক্রিয়া করবে কোন দিকে? নিচের দিকে। আর এই যে কলা গাছ যে ডুবে আছে, তাহলে কলা গাছের সম্পূর্ণ একটা আয়তনের কারণে আমরা খুব ভালো করে জানি তরল পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটা ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে, যেটাকে আমরা প্লবতা বলি। তার মানে এই পানি, বন্যার পানি আমাদের এই কলা গাছকে উপরের দিকে ধাক্কা দিবে, যেটাকে প্লবতা, এটাকে আমি ডাব্লিউ ড্যাশ ধরতে পারি। ওকে, তার মানে এখন চিন্তা করো, যদি ওই দুইজনের সম্মিলিত ওজন আমাদের এই প্লবতার চেয়ে বেশি হয়, অর্থাৎ ওজন যদি বেশি হয়, তাহলে কিন্তু এই কলা গাছ ডুবে যাবে। প্লবতার চেয়ে বেশি হলে ডুবে যাবে, অর্থাৎ তারা কিন্তু নিরাপদে জায়গায় বা নিরাপদ স্থানে যেতে পারবে না। কিন্তু যদি ওজনের চাইতে আমাদের প্লবতা বেশি হয়, অর্থাৎ ঊর্ধ্বমুখী এই লব্ধি বল যদি বেশি হয়, সেক্ষেত্রে সে কিন্তু নিরাপদ স্থানে যেতে পারবে। এটা হচ্ছে সবচাইতে সহজ চিন্তা। দেখি আসলে চিন্তাটা করা যায় কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি পরবর্তী কোশ্চেনটার মধ্যে একটু সুন্দর করে চিন্তা করি। তাহলে প্রথমে আমাদের কাছে ওই যে ব্যক্তির ভর দেওয়া আছে 40 কেজি, তাহলে কলা গাছের ভর বের করি। তাহলে আমরা একটু বের করি গাছের কলা গাছের ভর, তাই তো? তাহলে কলা গাছের ভর যদি বের করতে চাই, আমার কাছে কি কলা গাছের ঘনত্ব আছে না বলতো? ঘনত্ব আছে। তাহলে ভর বের করতে গেলে আমরা খুব ভালো করে জানি রো ইকুয়াল কি বলতো? এম বাই ভি। অতএব আমরা বলতে পারি এম ইকুয়াল কি বলতো? রো ভি। তাহলে কলা গাছের ঘনত্ব আমরা পেয়েছি 360 ইন্টু আয়তন। এই যে প্রশ্নের মধ্যে আমাকে বলেই দেয়া আছে ব্যাসার্ধ বলে দেয়া আছে 15 সেন্টিমিটার, এবং আমাদের এর লম্বা দৈর্ঘ্য বলে দেয়া আছে 300 সেন্টিমিটার। অর্থাৎ কলা গাছকে যদি আমরা এইভাবে চিন্তা করি, কলা গাছকে এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কি সিলিন্ডারের মতো না বলতো? সিলিন্ডারের মতো। অর্থাৎ এই যে ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এর যে দৈর্ঘ্য বা উচ্চতা সেটা হচ্ছে কি এইচ। এই ক্ষেত্রে আয়তন কিভাবে নির্ণয় করতে হয় বলতো? আমরা খুব ভালো করেই জানি ভি ইকুয়াল কি বলতো? পাই আর স্কোয়ার এইচ। এটা আমরা জানি একটা সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন এই সূত্র দিয়ে নির্ণয় করতে হয়। তাহলে একটু ক্যালকুলেট করি, দেখো তাহলে 3.1416 ইন্টু ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধের মান 15 সেন্টিমিটার, এটাকে মিটার করলে কি আসবে বলতো? 0.15 মিটার, তার উপর কি আসবে? স্কোয়ার। আচ্ছা, আমি এখানে ছবিটাকে মিশিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, ইন্টু উচ্চতা, উচ্চতা কত বলতো? এই যে দৈর্ঘ্য বলা যাচ্ছে 300 সেন্টিমিটার, মানে কত মিটার? 3 মিটার। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, দেখি আমাদের উত্তর কত আসে। তাহলে 3.1416 ইন্টু আমাদের এখানে আছে 0.15, তার উপর আসবে স্কোয়ার ইন্টু কত বলতো? 3। তাহলে এখানে আসবে 0.212058 এত মিটার কিউব। এটা হচ্ছে আমাদের কলা গাছের আয়তন। তাহলে এই যে আমরা কলা গাছের যদি আয়তন পেয়ে গেছি, তাহলে আমরা এই আয়তন মানটার সাথে, আচ্ছা যেহেতু আয়তন বের করেছি তুমি বুঝে গিয়েছো, আমি একটু মিশাই দিই, যেহেতু আমাদের বোর্ডে স্পেস কম, জায়গা কম, আমি একটু মিশাই দিচ্ছি। তাহলে এই আয়তনের মানটা আমরা এখানে বসাই দিব 0.021058। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেট করে দেখি এই অ্যান্সারের সাথে 360। তাহলে উত্তর আসতেছে আমাদের 76.34 কেজি। অর্থাৎ আমাদের এই কলা গাছের ভর হচ্ছে এত কেজি। কলা গাছের ভর হচ্ছে এত কেজি। এবার তুমি চিন্তা করো, আমি এটাকে মিশিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিভাবে বের করেছি তুমি আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে কলা গাছের ভর। এখন কি মানুষের ভর কত বলতো? 40 কেজি না? তাহলে অতএব আমরা এখন বের করতে পারি কি? সম্মিলিত ভর। তাহলে সম্মিলিত ভর কত বলতো? সম্মিলিত ভর হচ্ছে আমাদের কলা গাছের ভর হচ্ছে 76.34, মানুষের ভর হচ্ছে 40। তাহলে কত আসে বলতো? 116.34 এত কেজি। তাহলে এটা হচ্ছে সম্মিলিত ভর। এখন আমার কি ভর চিন্তা করতে হবে নাকি ওজন চিন্তা করতে হবে? অবশ্যই ওজন। তাইলে অতএব আমরা ওজন বের করি। ওজন ডব্লিউ ইকুয়াল কি বলতো?
mg। তাহলে ভরের মান আমরা পেলাম হচ্ছে 116.34 ইন্টু জি এর মান কত 9.8। একটু ক্যালকুলেট করি যে ওজন কত আসে। আচ্ছা, এর সাথে আমরা একটু ক্যালকুলেট করি। ক্যালকুলেট করবো কত বলতো? আচ্ছা, আমি আবার সুন্দর করে লিখছি 116.34 ইন্টু 9.8। উত্তর আসতেছে আমাদের 1140.132 এত নিউটন। অর্থাৎ এই কলা গাছ এবং এই মানুষের সম্মিলিত ওজন হচ্ছে 1140 এত নিউটন ওজন। অর্থাৎ এটা এই বলটা নিচের দিকে ক্রিয়া করবে। এবার দেখি প্লবতা। তাহলে অতএব প্লবতা, প্লবতা আমরা এটাকে ডব্লিউ ড্যাশ ধরেছিলাম, তাহলে আমরা লিখতেই পারি কি ভি রো জি, তাই তো? আচ্ছা, সুন্দর করে একটু লিখি। ভি হচ্ছে কি আয়তন। কার আয়তন? সম্পূর্ণ কলা গাছের আয়তন। যে সম্পূর্ণ কলা গাছ ওই আয়তনের মাধ্যমে, ওই সম্পূর্ণ আয়তন দিয়ে কি পরিমাণ লব্ধি বল আসলে অনুভব করতে পারে বা প্লবতা অনুভব করতে পারে। তাহলে সম্পূর্ণ আয়তনের মান এই যে আমরা আগে বের করে রেখেছিলাম, এটা একটু মান বসাই দিচ্ছি। তাহলে 0.02105 ইন্টু ঘনত্ব। অবশ্যই প্লবতার ঘনত্ব কি কলা গাছের ঘনত্ব না, তরলের ঘনত্ব। তরলের ঘনত্ব কত ছিল বলতো? 1200। তাহলে 1200 ইন্টু কত, জি এর মান কত 9.8। এটাকে একটু ক্যালকুলেট করি, দেখি উত্তর কত আসে। তাহলে 0.021058 ইন্টু 1200 ইন্টু হচ্ছে কত 9.8। উত্তর আসতেছে আমাদের, এই উত্তর আসতেছে মাত্র কত বলতো? মাত্র আসতেছে 247.64 এত নিউটন। আচ্ছা, তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন, এই যে ওজন যে রয়েছে, ওজন কিন্তু বেশি। ওজন কিন্তু কি বেশি। আর এই সম্পূর্ণ কলা গাছ যে রয়েছে, সম্পূর্ণ কলা গাছের যে প্লবতা বা ঊর্ধ্বমুখী যে লব্ধি বল, এই লব্ধি বলের মান কিন্তু কম। তার মানে ওজন যদি বেশি হয়, তুমি খেয়াল করে দেখো, তাহলে আমরা বলতে পারি ওজন আমাদের বেশি এবং প্লবতার মান কিন্তু হচ্ছে কি কম। তাহলে ওজন যেহেতু বেশি, তার মানে কি হবে বলতো? এই কলা গাছটা ডুবে যাবে। অর্থাৎ এই মানুষ নিরাপদে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। উনি কলা গাছের উপর উঠলে ওই কলা গাছটা নিচে ডুবে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাইলে আমরা, আমাদেরকে বলেছে লোকটি নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, যে না, ওই কলা গাছ নিয়ে এই লোক নিরাপদ স্থানে যাওয়ার সম্ভাবনা নাই। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তাহলে এটা ছিল একদম ভিন্ন ধর্মী একটা চিন্তার প্রশ্ন। এই অঙ্কটাকে অনেকজন অনেক ভাবে করতে পারে। তো আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে সহজ পদ্ধতি, বা সহজ ভাবে চিন্তা করতে চাইলে এভাবে চিন্তা করতে পারি। ওকে, ফাইন। আমরা একটু আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য করি। 4 নং প্রশ্নের দিকে লক্ষ্য করি। 4 নং প্রশ্ন, বস্তুর উপর তাপের প্রভাব, ষষ্ঠ অধ্যায়। দেখো ষষ্ঠ অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসছে। বলেছে 90°C তাপমাত্রার 3 কেজি গরম পানিতে -5°C তাপমাত্রার 500 গ্রাম বরফ মেশানো হলো। তাহলে একটু চিন্তা করো, আমাকে বলেছে 90°C তাপমাত্রা। তাহলে আমরা ধরে নিই এই যে এটা হচ্ছে একটা পাত্র। ওকে, এই যে পাত্র, এই পাত্রের মধ্যে মনে করো পানি আছে। পানি কত বলতো? 90°C তাপমাত্রার 3 কেজি পানি। অর্থাৎ পানির 90°C তাপমাত্রার 3 কেজি। 3 কেজি এটা কি? এটা হচ্ছে পানি। এটা হচ্ছে পানির তথ্য বলা আছে। এবং বলছে সেখানে -5°C তাপমাত্রার 500 গ্রাম বরফ মেশানো হলো। এই যে ধরে নিচ্ছি এটা হচ্ছে বরফ, এটা হচ্ছে বরফ। এই বরফ কি বলছে? -5°, অর্থাৎ -5°C তাপমাত্রার 500 গ্রাম বরফ মানে কত বলতো? 0.5 কেজি। 0.5 কেজি কি? বরফ। অর্থাৎ এটা হচ্ছে বরফের তথ্য বলা আছে। এটাকে এই পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো, ওকে, বা মিশানো হলো। এবার সুন্দর প্রশ্ন, গরম পানির তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে কত হবে? অর্থাৎ গরম পানির যে তাপমাত্রা ছিল 90°, এটা ফারেনহাইট স্কেলে কত? এটা একদম সিম্পল একটা কোশ্চেন। আমরা খুব ভালো করে জানি কি বলতো? সেলসিয়াস C/5 ইকুয়াল কি বলতো? F-32 ডিভাইডেড বাই কি 9। আমাকে সেলসিয়াসের মান প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে 90°, বের করতে হবে কার মান? ফারেনহাইটের মান। তাহলে একটা কাজ করে আমরা এদিকে আর গুণন করতে পারি না? তাহলে 5 দিয়ে f কে গুণ করলে কি আসবে বলতো? 5f মাইনাস 5 দিয়ে 32 কে গুণ করলে কত আসবে বলতো? 160 ইকুয়াল 9 দিয়ে c এর গুণ করলে কি আসবে? 9c। তাহলে দেখো, অতএব আমরা বলতে পারি f ইকুয়াল, সরাসরি লিখে ফেলি, এই যে -160 ওই পাশে গেলে কি হয়ে যাবে বলতো? প্লাস হয়ে যাবে। তাহলে 9c ইনটু প্লাস কত? 160। এই যে আমি f এর মান বের করব, 5 এখানে গুণ পিছিয়ে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই তো? এখন মান বসাই দিই, দেখো। তাহলে উপরে হচ্ছে 9 ইনটু c হচ্ছে সেলসিয়াস। সেলসিয়াসের মান কত ছিল? 90°। তাহলে আমরা 90 বসিয়ে দেই। প্লাস কত বলতো? 160। নিচে কত আছে? 5। এটাকে আমরা একটু ক্যালকুলেট করি। এটাকে ক্যালকুলেট করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমাদের উপরে হচ্ছে কত বলতো? 9 ইনটু 90, তারপর হচ্ছে কত বলতো? প্লাস 160, এবং নিচে হচ্ছে কত বলতো? 5। উত্তর আসতেছে 194 ফারেনহাইট। উত্তর আসতেছে আমাদের
94°F। এই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ ওই পানির তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে আমরা পরিমাপ করলে সেটা শো করবে কত, 194°F। এটা একদম সিম্পল কোশ্চেন। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবার আমাকে একদম ঘ নং প্রশ্নের মধ্যে কি বলেছে, বলেছে উদ্দীপকের সম্পূর্ণ বরফ গলবে কিনা বিশ্লেষণ করো। তাহলে আমাকে দেখতে হবে কি জানো, এই সম্পূর্ণ বরফটাকে যদি আমি গলাইতে চাই আমার কতটুকু তাপ লাগবে, প্রয়োজন কতটুকু, এবং আমি দেখব এই পানি ঠিক ওই পরিমাণ তাপ সরবরাহ করতে পারে কিনা। যদি আমার বরফের জন্য যতটুকু লাগবে এই পানি যদি সর্বোচ্চ ওই পরিমাণ তাপ সরবরাহ করতে পারে তাহলে বরফটা গলবে, নয়তো বরফটা গলবে না। তাহলে প্রথমে আগে দেখি বরফের প্রয়োজনীয় তাপ কত। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই চিন্তা করি যে বরফ বরফ গলাতে বরফ গলাতে প্রয়োজনীয় প্রয়োজনীয় তাপ, এই বরফ গলাতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কত। এখন তাপ যদি বের করতে চাই তাহলে দেখো তো কিউ ইকুয়াল, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এখানে একটু -5 ডিগ্রি বরফ দেওয়া আছে। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই যে খেয়াল করে দেখো আমি এখানে বলছি এটা হচ্ছে -5 ডিগ্রি, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি। এবার তুমি চিন্তা করো বরফকে যদি গলাইতে হয় তাহলে আগে কি করতে হবে, তাপ দিলে সে কি হবে বলতো, আগে সে -5 থেকে আগে জিরোতে আসবে, তাই না? তাহলে আগে -5 থেকে সে কিন্তু 0 ডিগ্রিতে আসবে, ঠিক জিরোতে আসার পর তারপরে সে গলতে শুরু করবে এবং তারপর সে গলবে, তাই না? তাহলে আমাকে এই বরফ গলাইতে প্রয়োজনীয় তাপ চিন্তা করতে গেলে আমাকে দুইটা স্টেপ চিন্তা করতে হবে। প্রথম চিন্তা করতে হবে তাকে -5 থেকে আগে কই নিতে হবে বলতো, আগে আমাকে জিরোতে নিতে হবে। এটাকে আমরা ধরে নিচ্ছি আচ্ছা এটা হচ্ছে তাপের পরিবর্তন। যেহেতু এখান থেকে আমরা এখানে আসবো তাহলে এখানে তাপের পরিবর্তন সূত্র আমরা কি লিখতে পারি, এম এস ডেল টি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই প্রথম গ্রাফের প্রথম লাইনের ক্ষেত্রে আমরা চিন্তা করব এম এস ডেল টি, যেহেতু তাপমাত্রার পরিবর্তন -5 থেকে জিরোতে আসলাম, পরিবর্তন কত 5, তাহলে ডেল টি এর মান হবে 5। এই যোগ এর সাথে যোগ হবে কি, এবার এখান থেকে বরফটা গলতে শুরু করবে, এই যে গলবে, এখানে কি বলতো বরফ গলনের সুপ্ত তাপ লাগবে। তাহলে সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি কি এম এল এফ, এল এফ হচ্ছে সুপ্ত তাপ আর এম হচ্ছে বরফের ভর। এবার একটু চিন্তা করি, তাহলে এম কত কেজি বলতো, 0.5 কেজি। তাহলে সুন্দর করে আমরা এখানে এম এর মান বসাই দিই 0.5 কেজি ইন্টু এস হচ্ছে আপেক্ষিক তাপ। দেখো এই সিচুয়েশনে সে কিন্তু বরফই ছিল, সে কিন্তু এখনো পানি হয় নাই, অর্থাৎ আপেক্ষিক তাপ তাহলে কত আসবে 2100 ইন্টু ডেল টি, তাপমাত্রা পরিবর্তন -5 থেকে 0-তে গিয়েছে তাহলে পরিবর্তন হচ্ছে 5। এর সঙ্গে যোগ এম এর মান হচ্ছে 0.5 কেজি ইন্টু এল এফ এর মান, আমাদের প্রশ্নের মধ্যে তথ্য যেহেতু বলে দেওয়া নাই আমরা তাই আমাদের বইয়ের তথ্য অর্থাৎ মুখস্থ মান আমাকে বসাতে হবে, যে বরফ গলনের সুপ্ততা হচ্ছে 3,34,000, অর্থাৎ 3,34,000, এটা হচ্ছে সুপ্ত তাপ। এবার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব এই বরফটিকে গলাতে আমাদের আসলে প্রয়োজনীয় তাপের পরিমাণ কত। তাহলে প্রথমে আসবে 0.5 ইন্টু 2100 ইন্টু কত বলতো 5, প্লাস এখানে আসবে 0.5 ইন্টু কত 3,34,000। তাইলে আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি আমাদের মান আসতেছে 1,72,250 জুল, অর্থাৎ এই পরিমাণ তাপ লাগবে এই বরফটাকে গলানোর জন্য। এবার আমাকে দেখতে হবে এই পানি কর্তৃক সরবরাহকৃত তাপের পরিমাণ কত, পানি কি পরিমাণ তাপ সর্বোচ্চ সরবরাহ করতে পারবে। তাহলে আমরা লিখতেই পারি যে পানি কর্তৃক সরবরাহকৃত তাপ, হ্যাঁ সর্বোচ্চ তাপ আর কি, এটা লিখতে হবে। তাহলে আমরা এটাকে প্রথম থেকে Q1 ধরে নিই, এটাকে ধরে নিচ্ছি Q2। তাহলে আমরা জানি হচ্ছে কি এম এস ডেল টি, এম এর মান পানি কয় কেজি বলতো 3 কেজি, এস আপেক্ষিক তাপ কত বলতো, পানির আপেক্ষিক তাপ আমরা জানি মুখস্থ মান 42 ইন্টু ডেল টি এর মান কত, ডেল টি কত বসাবো, তার মধ্যে আছে কত 90 ডিগ্রি। আমি ধরে নিচ্ছি সর্বোচ্চ সে কি পরিমাণ বর্জন করতে পারবে, ধরে নিই সে সম্পূর্ণ 90 বর্জন করে দিলে সে কি পরিমাণ সর্বোচ্চ ত্যাগ করতে পারবে। তাহলে 90 যদি বর্জন করে দেয় তাহলে 90 যদি এখানে বসাই ফেলি তাহলে দেখি সে সর্বোচ্চ কি পরিমাণ তাপ সরবরাহ করতে পারে। তাইলে 3 ইন্টু 4200 ইন্টু কত বলতো 90, উত্তর আসতেছে আমাদের 1134,000 এত জুল, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 11,34,000 11,34,000 জুল এই পানি তাপ সরবরাহ করতে পারবে। তার মানে পানির মধ্যে যে পরিমাণ তাপ রিজার্ভ আছে সেটার পরিমাণ হচ্ছে 11,34,000 11,34,000, কিন্তু ওই বরফ গলানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে মাত্র 1,72,000। আমাকে বলছে সম্পূর্ণ বরফ গলবে কিনা, এই সম্পূর্ণ বরফ গলেও আমাদের পানির মধ্যে আরো অতিরিক্ত তাপ অনেক রিজার্ভ থাকবে। ওকে, তার মানে যেহেতু আমি বলে দিব যেহেতু আমাদের Q1 এর মান ছোট এবং Q2 এর মান যেহেতু বেশি, মানে পানির মধ্যে তাপের পরিমাণ বেশি, অর্থাৎ সম্পূর্ণ বরফ গলবে। ওকে, এইভাবে এই কোশ্চেনটাকে আবার অন্যভাবেও করা যায় যে কতটুকু বরফ গলানো যাবে সর্বোচ্চ ওই পরিমাণ পানি থেকে, তখন আমাদের এম এর মান বের করা যেতে পারতো, অর্থাৎ এটা সবচেয়ে সহজ পন্থা। ওকে,
আচ্ছা, তাহলে আশা করি তুমি এই কোশ্চেনের উত্তরটিও বুঝে গিয়েছো। এবার আমরা যদি আমাদের পরবর্তী কোশ্চেন অর্থাৎ 5 নং প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি, দেখো 5 নং প্রশ্ন আমাদের তৃতীয় অধ্যায় বল থেকে এসেছে। বলের কনসেপ্ট থেকে আমরা যদি চিন্তা করি, দেখো এখানে দুইটা বস্তু রয়েছে, একটা হচ্ছে এ বস্তু, একটা হচ্ছে বি বস্তু। এ বস্তুর ভর হচ্ছে 600 কেজি, বি বস্তু হচ্ছে 400 কেজি। এরা পরস্পর থেকে কত মিটার দূরে আছে বলতো? 300 মিটার দূরে আছে। এই যে এ বস্তু, সে সামনের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক বিপরীত দিকে বি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে আসছে। এখন আমাদের নিচে সুন্দর করে বলে দেওয়া আছে বস্তুদ্বয়ের সংঘর্ষের পর মিলিত বেগ, অর্থাৎ এরা দুইজন পরবর্তীতে বোঝাই যাচ্ছে মিলিত হয়ে চলতে থাকে। এই মিলিত বেগ এ এর গতির দিকে 8 মিটার পার সেকেন্ড হয়। অর্থাৎ এই মিলিত বেগ, অর্থাৎ এই বস্তু দুটো মিলিত হয়ে এ এর দিকে মানে কি, তারা এই যে বোঝাচ্ছে, দেখো মানে প্রথমে ছিল মনে করো এটা এ বস্তু, সে সামনের দিকে যাচ্ছে। এটা ছিল মনে করো বি বস্তু, সে বিপরীত দিকে আসতেছে। একটা সময় পর তাদের মধ্যে মনে করো কি হলো, সংঘর্ষ হলো, এই যে এ বি, তাদের মধ্যে সংঘর্ষ হলো। ওকে, সংঘর্ষের পর এই যে বলা আছে এ এর দিকে, অর্থাৎ এ বস্তু যেই দিকে যাচ্ছিল, এই বস্তুদ্বয় মিলিত হয়ে ওই দিকেই যাচ্ছে, অর্থাৎ এ এর দিকে। এই বেগটা হচ্ছে মিলিত বেগ, তাই না? এটা হচ্ছে আমরা জানি কি মিলিত বেগ, এটা হচ্ছে এ বি। তাইলে যেহেতু মিলিত বস্তুর বেগ গতিটা আমাদের এ বস্তুর দিকে বলেছে, তার মানে এটার মান হবে +8। যদি প্রশ্নের মধ্যে খালি এই জায়গাটা একটু ঘুরাই বলতো যে মিলিত বেগ হচ্ছে বি এর দিকে, যদি বলতো বি এর দিকে, অর্থাৎ এই মিলিত বেগটা যদি এই দিকে বলতো, তাহলে এই 8 এর মান হইতো -8। মিলিত বেগ কি হইতো? -8। অর্থাৎ আমরা যেহেতু জানি এই গাড়ি সামনের দিকে যাচ্ছে, এটাকে আমরা +20 ধরবো, ওই গাড়ি বিপরীত দিক থেকে আসতেছে, এটাকে আমরা -10 ধরবো। অর্থাৎ প্লাস দিয়ে আমি বোঝাচ্ছি এ বস্তু যেই দিকে যাচ্ছে, আর মাইনাস দিয়ে বোঝাচ্ছি বি বস্তু যেই দিকে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর যদি এখানে প্লাস থাকতো তাহলে ওই দিক, মাইনাস হইলে এই দিক। ওকে, এই যে এগুলো ছোট্ট ছোট চিন্তা, এই ছোট্ট ছোট চিন্তাগুলো না করার কারণে কিন্তু স্টুডেন্টরা খারাপ করে। ওকে, অনেক ভালো প্রস্তুতি থাকার পরেও পরীক্ষার মধ্যে গিয়ে খারাপ হয়। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবো। এবার আমাকে প্রশ্ন কি বলেছে, বলছে কত সময় পর বস্তু দ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে। একদম জাতীয় কোশ্চেন, খুবই সহজ একটা প্রশ্ন। তাহলে আমাদেরকে বলেছিল যে এটা হচ্ছে এ বস্তু, ধরে নিই এটা হচ্ছে বি বস্তু, তাদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল? মধ্যবর্তী দূরত্ব ছিল 300 মিটার। ওকে, তাহলে আমরা তো জানি না কোথায় মিলিত হবে, আমরা ধরে নিই যে ধরি এক্স মিটার দূরে, এখান থেকে যে এক্স মিটার দূরে তাদের মিলিত হবে। তাহলে এটা কত হবে বলতো? 300 মাইনাস এক্স, তাই না? 300 মাইনাস এক্স। তাহলে এই বস্তু, এবার দেখি এ বস্তুর ক্ষেত্রে যেহেতু দুইজনের শুধু বেগ দেয়া আছে, তাহলে বোঝাই যাচ্ছে তারা সমবেগে গতিশীল। তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল কি বলতো? ভিটি। তাহলে বা এস এর মান কত বসাবো? অতিক্রান্ত দূরত্ব এক্স। তাহলে এক্স ইকুয়াল ভি এর মান কত আছে? 20। তাহলে এখানে হচ্ছে 20টি। ওকে, আচ্ছা, এবার এটা 1 নং সমীকরণ। আবার বি বস্তুর ক্ষেত্রে আসি, এস ইকুয়াল আমরা কি জানি বলতো? ভিটি। তাহলে এই যে এস এর মান কত বসাবো? 300 মাইনাস এক্স। তাহলে এখানে আসবে 300 মাইনাস এক্স ইকুয়াল ভিটি। ভি এর মান কত ছিল? 10। তাহলে এখানে আসবে 10টি। তাইলে আমরা বলতেই পারি এই যে এটা যে আছে, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এবার সুন্দর করে এই 1 নং এবং 2 নং সমীকরণটাকে যোগ করে দিই। তাহলে এখানে ছিল আমাদের এক্স ইকুয়াল ছিল কি 20টি, এখানে কি ছিল বলতো? 300 মাইনাস এক্স ইকুয়াল কত? 10টি। তাহলে ক্যালকুলেশন যদি করি প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, এখানে থাকবে 300 ইকুয়াল কত বলতো? এখানে আসবে 30টি। তাহলে অতএব টি ইকুয়াল 30, এখানে গুণ এই পাশে হয়ে যাবে ভাগ। তাহলে 30, 300 ডিভাইডেড বাই হচ্ছে 30, ক্যালকুলেট করলে আসবে কত? 10 সেকেন্ড। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাকে বলেছে কত সময় পর বস্তুদের সংঘর্ষ হবে, তাহলে 10 সেকেন্ড পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে। একটু মনে রাখা ভালো, যখন সময় বের করতে বলবে কত সময় পর সংঘর্ষ হবে, সেক্ষেত্রে কিন্তু ওই বেগের মান মাইনাস নেওয়ার প্রয়োজন নাই। ওকে, তাহলে এখানে আমরা প্লাস দিয়েই করব, কিন্তু ভরবেগ বা গতিশক্তির সংরক্ষণশীলতা চিন্তা করলে সেক্ষেত্রে মাইনাস ইউজ করতে হবে। এবার আসি, এবার আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছে? আমাদের প্রশ্নে বলেছে উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে কিনা। যেহেতু মিলিত বেগের কনসেপ্ট, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি? আমাকে প্রমাণ করতে হবে m1 u1 প্লাস কি বলতো? m2 u2 ইকুয়াল, আমরা জানি হচ্ছে m1 প্লাস m2 ইন্টু কি? ইন্টু হচ্ছে v। তাহলে এইটা এবং এইটা যদি সমান সমান হয় তাহলে মেনে চলে, নয়তো মেনে চলে না। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা এক কাজ করি, এখানে ভাগ করে ফেলি। আমরা লিখি এখানে কি সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে, এটা হচ্ছে কি সংঘর্ষের পরে। তাহলে সংঘর্ষের পূর্বের যে মোট ভরবেগ দেখি, m1 এর মান কত ছিল বলতো? 600 ইন্টু u1 এর মান কত ছিল? u1 এর মান ছিল 20, যোগ আমাদের m2 এর মান কত ছিল? m2 এর মান ছিল হচ্ছে কত? 400 কেজি। 400 ইন্টু u2 এর মান কত ছিল? 10। এটা কি 10 বসাবো না -10 বলো? অবশ্যই -10। তাহলে এখানে আসবে -10। তাহলে এটাকে যদি ব্র্যাকেট দিই, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, বুঝে নিও এটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, আচ্ছা, এবার ক্যালকুলেট করি। দেখো এবার যদি ক্যালকুলেট করি তাহলে কি আসে এখানে? এখানে আসবে কত বলতো? 12,000। এই যে প্লাসে মাইনাসে কি হচ্ছে বলতো? মাইনাস। তাহলে এখানে কি আসবে? 4,000। তাহলে 12,000 থেকে 4,000 বিয়োগ করলে কত থাকে বলতো? 8,000। তাহলে 8,000 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সংঘর্ষের
পূর্বের মোট ভরবেগ। এবার সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে m1 এর মান কত বলতো? m1 এর মান প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 600 যোগ m2 এর মান কত? 400 ইনটু v হচ্ছে মিলিত বেগ, তাই না? মিলিত বেগ, এই যে মিলিত বেগ কত? 8, তাহলে ইনটু হচ্ছে 8। তাহলে এখানে কি আসে বলতো? 600 আর 400 কত বলতো? 1000। 1000 ইনটু হচ্ছে 8, তাহলে বোঝাই যাচ্ছে উত্তর কত হবে? 8000 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে বলতেই পারি আমাদের সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ আর সংঘর্ষের পরের মোট ভরবেগ সর্বদা যেহেতু সমান, বা যেহেতু সমান, তাহলে অবশ্যই এটি ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে। ওকে, এই তো ফাইন, একদম এর খুবই সহজ একটা প্রশ্ন। একটা স্টুডেন্ট ন্যূনতম পড়াশোনা করলো, তবে এই ধরনের ম্যাথ সে করতে পারে না, তাহলে কিন্তু তার বিশাল পরিমাণ গ্যাপ আছে। হ্যাঁ, তাকে আবার সুন্দর করে যত্ন সহকারে পড়াশোনাটা করতে হবে। এবার আসি আমাদের পরবর্তী কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। দেখো 6 নম্বর কোশ্চেনটা গতির অধ্যায় থেকে প্রশ্ন আসে। দেখো প্রশ্নটা গতির অধ্যায় থেকে আসলেও এই গল্প যে আছে, গল্পটা বিশাল। একটা স্টুডেন্ট পরীক্ষার হলের মধ্যে উপস্থিত, এত বড় একটা উদ্দীপক পড়লে তার মাথা ভনভন করে ঘুরবে। ওকে, তো সে চিন্তা করা তো দূরে করা, সহজ জিনিসও ভুলে যাবে। কিন্তু অঙ্কটা সহজ, খুবই সিম্পল একটা ম্যাথ, কিন্তু চিন্তাটা দেখো কি করতে হবে। বলেছে সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে মামার বাড়িতে পৌঁছায়। ওকে, তার মানে সে তার বাসা থেকে মামার বাড়িতে গিয়েছে, প্রথম 20 সেকেন্ড সে ত্বরণে চলেছে এবং পরবর্তী 2 মিনিট সে সমবেগে চলেছে। ফাইন, মামার বাড়িতে পৌঁছায় এবং বোন রিমার জন্য 5 মিনিট অপেক্ষা করে। সে মামার বাড়িতে গেছে, বোন, ছোট বোন রিমাকে সে আবার বাড়িতে রেখে আসছে এবং ওই বোনের জন্য সে অপেক্ষা করছে মামার বাড়িতে এসে, যে বোন কখন আসবে। 5 মিনিট অপেক্ষা করছে, অপেক্ষা করে সে মেলা দেখতে যায়। অর্থাৎ সে অপেক্ষা করছে, এখন বোনকে আসলো কি আসলো না এটা এখন বলে নাই, বলছে সে মেলা দেখতে যায়। 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়। তার মানে এই রিমা এবং সীমা, তারা দুই বোন, তাদের উদ্দেশ্য ছিল তাদের বাড়ি থেকে তারা আগে মামার বাড়িতে যাবে, মামার বাড়ি থেকে তারা একটা মেলায় বেড়াতে যাবে বা মেলায় ঘুরতে যাবে। এই জন্য দুই বোনই একসঙ্গে যাওয়ার কথা, কিন্তু এক বোন আগেই বাসা থেকে বেরিয়ে গেছে, মামার বাড়িতে গিয়েছে, সেখানে অপেক্ষা করেছে, পরে মেলায় গেছে। এবার পরে দেখি কি বলছে। বলেছে সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা 2 ত্বরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। অর্থাৎ সীমা তো প্রথমে বাসা থেকে চলে আসছে মামার বাড়িতে, তো সীমা যখন বাসা থেকে বের হয়েছে ঠিক তার 6 মিনিট পরে রিমা বাসা থেকে বের হয়েছে। বের হয়ে সে সম্পূর্ণ রাস্তা, মামার বাড়ির সম্পূর্ণ রাস্তা সে 2 ত্বরণে চলেছে। ওকে ফাইন, আমাকে প্রশ্ন বলেছে সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করে। ওই যে সীমার গল্পে আসি, তার মানে আমরা একটু ধরে নেই, আমরা চিন্তা করে নেই কি, এই যে এটা হচ্ছে মনে করো মামার বাসা। ওকে, তাহলে এই যে মামার বাসা, এটা হচ্ছে সীমাদের বাসা, সীমাদের বাসা। তাহলে এই এই বাসা থেকে এই বাসায় তারা যাবে। প্রথমে কি বলেছে? প্রথমে 20 সেকেন্ড, তাহলে প্রথম 20 সেকেন্ড এখান থেকে আমাদের প্রথম 20 সেকেন্ড সে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলেছে। তার মানে একটু জায়গা চলেছে ত্বরণে, এবং পরে এখান থেকে এই পর্যন্ত চলেছে কি সমবেগে, সমবেগে চলেছে। এখন সমবেগে চলেছে 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট সমবেগে চলেছে। এখন আমাকে বলছে সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ এই যে এখান থেকে মামার বাসা পর্যন্ত এই যে দূরত্ব, আমাকে এটা বের করতে হবে। এখন তুমি খুব ভালো করে বলো তো, সমবেগে অতিক্রান্ত দূরত্ব আমরা আজীবন জানি, সমবেগের দূরত্ব কি? এস ইকুয়াল কি বলতো? ভিটি। তাহলে টাইম, সময় তো আমাকে বলেই দেওয়া আছে 2 মিনিট মানে 120 সেকেন্ড। তাহলে লাগবে কার মান? বেগের মান। এখন খেয়াল করে দেখো সীমার কিন্তু এই জায়গায় বেগের মান বলে দেয়া নাই। তাহলে চিন্তা কি করতে হবে? চিন্তা করতে হবে যে প্রথম 20 সেকেন্ড সে কিন্তু কি করছে? ত্বরণে আসছে। অর্থাৎ এই 20 সেকেন্ড পরের যে বেগ, অর্থাৎ এই 20 সেকেন্ড পরের যে শেষ বেগ, এই বেগেই সে কিন্তু সমবেগে চলতে শুরু করেছে, তাই না? তার মানে আমরা খুব ভালো করে জানি একটা গল্পের যেখানে শেষ, আরেকটা গল্পের সেখানে শুরু। তাহলে এর শেষ বেগ যত হবে ঠিক ওই বেগেই সে সমবেগে চলেছে, অর্থাৎ তারপরে বেগের আর পরিবর্তন হয়নি, কম বেশি হয়নি, সে সমবেগেই চলেছে। তাহলে আমাকে কি করতে হবে? এই প্রথম 20 সেকেন্ড পর আগে শেষ বেগটা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখবো যে প্রথম 20 সেকেন্ড পর শেষ বেগ, বা বেগ বলতে পারি, বেগ। আমরা খুব ভালো করে জানি ভি ইকুয়াল কি বলতো? ইউ প্লাস এটি। তাহলে আদি বেগ প্রথমে যখন বাসাতেই ছিল, আদি বেগ ছিল 0। তাহলে ত্বরণের মান প্রশ্নের মধ্যে বলা দেওয়া আছে 4 ইনটু সময়ের মান বলা দেওয়া আছে 20 সেকেন্ড। তাহলে কত আসে বলতো? 80 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে 20 সেকেন্ড পর এই পজিশনে আসার পর তার বেগ হয়ে যাচ্ছে 80 মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে সে সমবেগে চলতে শুরু করেছে, অর্থাৎ এই 80 যে বেগ এর আর পরিবর্তন হয়নি। অতএব আমরা বলতেই পারি সমবেগে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ভিটি। তাহলে ভি এর মান পেলাম 80 ইনটু সময় কত বলতো? 2 মিনিট, অর্থাৎ 120 সেকেন্ড। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি যে 80 ইনটু হচ্ছে কত? 120, ক্যালকুলেট করলে আসবে 9600 মিটার। এই হচ্ছে উত্তর। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 9600 মিটার। এটা হচ্ছে আমাদের সমবেগে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাকে প্রশ্নে বলেছে
প্রশ্নে বলেছে সীমা সমবেগে কত দূর অতিক্রম করেছিল? সীমা সমবেগে 9600 মিটার অতিক্রম করেছিল। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের গ নং প্রশ্ন। এবার দেখো তো ঘ নং প্রশ্নে কি বলেছে। ঘ নং প্রশ্ন আমাকে বলল সীমা ও রিমার মামার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কি না, তা গাণিতিকভাবে যুক্তি দাও। অর্থাৎ এই যে মামার বাড়ি থেকে সীমাও মেলায় গিয়েছে, রিমাও মেলায় গিয়েছে, দুইজনের একসাথে মেলায়, তারা দুইজন একসাথে মিলিত হয়ে মেলায় যেতে পেরেছিল কিনা, এটা আমাকে প্রশ্ন করেছে। এখন আমি আসলে কি বের করবো বলতো? আমাকে বের করতে হবে প্রথমে সীমার চিন্তা করি। সীমা, অর্থাৎ সীমার কথা যদি বলি, সীমা প্রথমে এখান থেকে এই যে সম্পূর্ণ দূরত্ব মামার বাসায় আসলো, কত সময় কাজে লেগে? প্রথমে তার খরচ হয়েছে 20 সেকেন্ড, পরে এখান থেকে 2 মিনিট, অর্থাৎ দেখো প্রথমে গিয়েছে কত, প্রথমে 20 সেকেন্ড, ওকে, 20 যোগ, পরে এখান থেকে 2 মিনিট মানে কত সেকেন্ড বলতো, 120 সেকেন্ড যোগ, এরপরে সে অপেক্ষা করছে 5 মিনিট, কয় মিনিট, 5 মিনিট অপেক্ষা করছে, 5 মিনিট মানে কত সেকেন্ড, 300 সেকেন্ড, অর্থাৎ মোট কত বলতো, মোট হচ্ছে 440 সেকেন্ড। তার মানে এই 440 সেকেন্ড সে অপেক্ষা করার পর তারপরে সে কিন্তু মামার বাসায় গিয়েছে। অর্থাৎ শুরু থেকে মামার বাসায় অপেক্ষা করা পর্যন্ত তার মোট সময় অপচয় হয়েছে কত, 440 সেকেন্ড। তারপরে সে কিন্তু এখান থেকে কি করেছে, ওই যে মেলায় রওনা দিয়েছে। এখন আমাকে দেখতে হবে, রিমা, এটা তো সীমার গল্প গেল তাই না, সীমা। এখন দেখতে হবে রিমা, রিমা যদি ওই বাসা থেকে বের হওয়ার পর শুরু থেকে এই মামার বাসায় আসতে, তার যদি সর্বমোট আমাদের 440 সেকেন্ড লাগে, তাইলে বুঝতে হবে দুইজন ঠিক একই সময়ে বাসা থেকে রওনা দিয়েছে। আর যদি রিমার এখানে 440 সেকেন্ডের বেশি সময় লাগে মামার বাসায় পৌঁছাইতে, তাহলে বুঝতে হবে আমাদের সীমা তাকে রেখেই মেলায় চলে গিয়েছিল। ওকে, তাহলে একটু প্রথমে আসি। তাহলে আমরা প্রথমে এই যে আমাদের সীমার ক্ষেত্রে সময়টা তো নিশ্চিত বোঝাই যাচ্ছে। তাহলে সীমার সীমার মোট সময়, আমি সহজ করে লিখি একটু, হ্যাঁ। তাহলে মোট সময় আমরা বুঝতেই পারছি, প্রথমে কত, 20 সেকেন্ড, পরে হচ্ছে 2 মিনিট। তাহলে আমরা বলতে পারি প্রথমে হচ্ছে 20 সেকেন্ড, পরে হচ্ছে 2 মিনিট মানে কত, 120 সেকেন্ড, পরে হচ্ছে 5 মিনিট অপেক্ষা করে, তার মানে 300 সেকেন্ড, অর্থাৎ মোট হচ্ছে 440 সেকেন্ড। তাহলে আমাদের সীমা মোট সময় 440 সেকেন্ড পর্যন্ত সে ওইখানে ছিল মামার বাসায়, তারপরে রওনা দিয়েছে। এবারে সে রিমা, এবার রিমার ক্ষেত্রে আসি। রিমার ক্ষেত্রে দেখো, রিমা কিন্তু অলরেডি ইতিমধ্যে 6 মিনিট পর সে বাসা থেকে রওনা দিয়েছে, তার মানে সে কিন্তু অলরেডি 6 মিনিট লেট। তার মানে 6 মিনিট যদি লেট হয়, তাহলে তুমি চিন্তা করো 360 সেকেন্ড, অর্থাৎ 6 মিনিট, 6 মিনিটে কত, 360 সেকেন্ড সে পরে রওনা দিয়েছে। তাহলে আমাদের ইতিমধ্যে 360 সেকেন্ড রিমা কিন্তু পিছিয়ে আছে। ওকে, এখন দেখতে হবে সে এই বাসা থেকে তার মামার বাসায় আসতে মোট সময় কত লাগে। এখন দেখো, বাসা থেকে মামার বাসায় আসতে সে কিন্তু বলা ছিল 6 মিনিট পরে সে 2 ত্বরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। অর্থাৎ এই সম্পূর্ণ রাস্তা সে 2 ত্বরণে চলছে। এখন সম্পূর্ণ রাস্তার মান কি আমি জানি? আমি তো জানি না। আমি শুধু এই যে একটুকের মান জানি, তাহলে একটুকের মান তো জানি না, তাহলে আমি মামার বাসার দূরত্ব কত কেমনে বের করবো, বা মামার বাসা পৌঁছতে কত সময় লাগে কেমনে বের করবো? তাহলে আগে আমাকে দেখতে হবে এই প্রথম ক্ষেত্রে সময়। তাইলে রিমার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, তাহলে আগে আমাকে বের করতে হবে প্রথম 20 সেকেন্ডের দূরত্ব কত ছিল। তাহলে প্রথম আমরা একটু লিখি যে প্রথম 20 সেকেন্ড এ দূরত্ব আমরা খুব ভালো করে জানি, এস ইকুয়াল ইউ টি প্লাস কি বলতো, হাফ এ টি স্কোয়ার। তাহলে আদিবেগ ছিল 0, ত্বরণের মান হচ্ছে হাফ, ইন্টু ত্বরণের মান ছিল কত বলতো, ওই যে প্রথমে ছিল 4 ইন্টু সময়ের মান কত ছিল 20 সেকেন্ড, 20 সেকেন্ড। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখি, প্রথম 20 সেকেন্ডে আমাদের এটা, এই দূরত্ব কিন্তু রিমার না, হ্যাঁ, এটা কিন্তু সীমার ক্ষেত্রেই বলতে পারি, সীমার, কারণ সীমাই তো প্রথমে এই তথ্যটা তো সীমার জন্য দেয়া। তাহলে এখানে আমরা ক্যালকুলেট কি করতে পারি বলতো, হাফ ইন্টু হচ্ছে 4 ইন্টু কি বলতো 20-এর উপর স্কোয়ার, উত্তর আসতেছে আমাদের কত, 800 মিটার, 800 মিটার। অর্থাৎ তার মানে এখান থেকে এই দূরত্ব হচ্ছে 800 মিটার। তাহলে আমরা বলতো মামার বাড়ির মোট দূরত্ব কত, তাহলে অতএব মোট দূরত্ব, মোট দূরত্ব কত বলতো, তাহলে এখান থেকে হচ্ছে 9600, এখানে হচ্ছে 800, তাহলে কত আসে বলতো, 10400 না? তাহলে আমি একটু লিখি 9600 যোগ হচ্ছে 800 মিটার, অর্থাৎ আমরা বলতে পারি 10400 মিটার। তাহলে এই যে, তাহলে মামার বাসার মোট দূরত্ব, এখান থেকে মোট দূরত্ব হচ্ছে কত, 10400 মিটার। আমাকে বের করতে হবে যে সীমা না, রিমা যদি এই সম্পূর্ণ 10400 মিটার এই 2 ত্বরণে চলে, তার সময় কত লাগবে একটু খেয়াল করো। এবার আসি সীমার ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি যে এস ইকুয়াল কি বলতো, ইউ টি প্লাস কি হাফ এ টি স্কোয়ার। আমাকে সময় বের করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখি, আদিবেগ তো 0ই ছিল, তাহলে এটা ক্যান্সেল। আচ্ছা, আমরা লিখি, এখানে ছিল কত, 10400 এস এর মান, মোট দূরত্ব। এখানে ইউ যেহেতু 0, এটা পুরোটা বাদ, তাহলে এখানে কি থাকে বলতো, হাফ ইন্টু ত্বরণের মান কত, 2 ইন্টু কি বলতো টি স্কোয়ার, তাহলে 2 ক্যান্সেল। তাহলে অতএব
টি ইকুয়াল, এই যে স্কোয়ারে বেশি কি রুট হয়ে যাবে না, রুট 10,000 কত 400। তাহলে ক্যালকুলেট যদি করি তাহলে রুট 10,400, উত্তর আসতেছে আমাদের 101.98 সেকেন্ড। অর্থাৎ আমাদের যে সীমা রয়েছে, সরি 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 সরি, সীমা না, রিমা রিমা রিমা, একটু ভুল আছে নাম আসলে, সীমা এবং রিমা এটা একটু প্যাচ বেজে গেছে, একটু খেয়াল করে দেখো। তাহলে প্রথম তথ্য তো সীমার ছিল, পরে রিমার কথা বলা হচ্ছে। রিমা সম্পূর্ণ এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই 10,400 মিটার আমরা তো আগে বের করে নিয়েছি মোট দূরত্বটা। এই 10,400 মিটার সে যদি এই ত্বরণে চলে তাহলে তার সময় লাগবে 101 সেকেন্ড। তার মানে তার এখান থেকে এই মামার বাসায় আসতেই লাগলো 101 সেকেন্ড। আবার সে কিন্তু অলরেডি 6 মিনিট লেট করে বের হয়েছে। তাহলে 6 মিনিট লেট করে বের হয়েছে, তাহলে এর সঙ্গে যোগ করে দিই, আমি এখানে শর্টকাট করে লিখি, যোগ হচ্ছে কত, 6 মিনিটে কত 360 সেকেন্ড। তাহলে মোট তার অপচয় কত বলতো? তাহলে আমাদের এখানে কি বলতে পারি, 461.98 সেকেন্ড, 98 সেকেন্ড। অর্থাৎ মোট আমাদের রিমার তার বাসায় 6 মিনিট পরে সে বের হয়েছে 360 সেকেন্ড, আবার সম্পূর্ণ রাস্তা আসতে তার সময় লাগলো 101 সেকেন্ড, মোট সময় লাগবে তার 461 সেকেন্ড পর সে মামার বাসায় পৌঁছেছে। এখন আমাদের সীমা কত সেকেন্ড পর মামার বাসা থেকে মেলায় চলে গেছে? তাহলে মামার বাসায় চলে গেছে 440 সেকেন্ড পর সে মামার বাসা থেকে মেলায় চলে গিয়েছে। আর সীমা সরি রিমা এসে মামার বাসায় পৌঁছাইলে কখন? 461 সেকেন্ডে। তার মানে সে এসে কি ওই সীমার দেখা পাবে? তাহলে রিমা এসে সীমার দেখা বাসায় পাবে না। অর্থাৎ আমাকে প্রশ্ন বলেছে তাদের দুইজন একসাথে মামার বাসা থেকে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কি? না, দুইজনের একসঙ্গে মেলায় যাওয়া সম্ভব হয়নি। এটাকে আমি একটু সংক্ষেপে লিখে ফেলছি, এখানে বাংলা কথা তুমি একটু সুন্দর করে গোছায় লিখতে হবে। ওকে, তো এই ছিল, দেখো কোশ্চেনটা কিন্তু সহজ, চিন্তাটা সহজ, কিন্তু এই যে রিমা সীমা নাম এবং হচ্ছে গল্পটা এত বড় উদ্দীপক, স্টুডেন্ট আসলে পরীক্ষার হলে উপস্থিত চিন্তা করতে তার একটু হয়রান হয়ে যাবে সে। ওকে, আচ্ছা, একটু ঠান্ডা মাথায় যত্ন করে চিন্তাগুলো করতে হবে। নেক্সট আমরা যদি আমাদের পরবর্তী কোশ্চেন, আমরা যদি 7 নং প্রশ্নের দিকে লক্ষ্য করি, দেখো 7 নং প্রশ্ন আমাদের 11 অধ্যায় চলতরিৎ থেকে। একটা বর্তনী দেয়া আছে, এখানে 1 2 3 4 5 পাঁচটা রোধ দেয়া আছে যাদের মান হচ্ছে 3 4 4 6 6। আমাকে প্রশ্ন বলেছে বর্তনীর তুল্য রোধ কত। একদম বাচ্চা মানুষের প্রশ্ন, তুল্য রোধ তুমি মুখে মুখেই বের করে ফেলতে পারো। দেখো এখানে 6 এখানে 6, তাহলে 6 6 সমান্তরালে থাকলে উত্তর হবে 3। এখানে 4 4 4 4 সমান্তরালে থাকলে উত্তর হবে 2, তাহলে 3 আর 2 5, আর এখানে হচ্ছে 3 শ্রেণীতে রয়েছে, অর্থাৎ 8, তুল্য রোধ 8। অর্থাৎ তুমি যদি আরেকটু সুন্দর করে লেখো তাহলে এই যে 6 এবং 6 কি অবস্থায় রয়েছে? সমান্তরালে রয়েছে না? তাহলে তুমি লিখতে পারো যে 6 ওহম এবং আরেকটা 6 ওহম, এই দুটো কি অবস্থায় রয়েছে? সমান্তরালে রয়েছে। তাহলে অতএব তুল্য রোধ আরপি ইকুয়াল, আমরা জানি দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে উপরে গুণ নিচে যোগ, তাহলে উপরে গুণ 6 যোগ 6, নিচে হচ্ছে 6 যোগ 6। ওকে, তাহলে উপরে দেখো কত, 36 রে 12 দিয়ে ভাগ করলে কত আসবে বলো তো? 3 আসবে, 3 ওহম। অর্থাৎ এটা হচ্ছে প্রথম সমান্তরালের মান আরপি1। এবং 4 এবং 4 এই দুটার ক্ষেত্রে যদি বের করি তাহলে আমি সরাসরি লিখি, আচ্ছা তারপর ভেঙে ভেঙে লিখি যে 4 ওহম এবং 4 ওহম এই দুটো সমান্তরালে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আসবে কি আরপি2 ধরে নিই এটাকে। তাহলে আমরা জানি উপরে হচ্ছে দুইটা গুণ, নিচে হচ্ছে দুইটা যোগ, তাহলে এটাকে ক্যালকুলেট করে দেখো উত্তর আসবে 2 ওহম। তাহলে আমাদের এটা অতএব অতএব তুল্য রোধ আর এস ইকুয়াল, তাহলে আমরা কি বলতে পারি, এই যে 3 এবং এইটা এবং এইটাই তিনজনে কি শ্রেণীতে রয়েছে না? তাহলে আমরা বলতে পারি 3 ওহম যোগ হচ্ছে 2 ওহম যোগ হচ্ছে শেষেরটা কত 3 ওহম, তাহলে কত আসে বলতো 8 ওহম। তাহলে এই হচ্ছে আমাদের তুল্য রোধ, এটা হচ্ছে তুল্য রোধ। ওকে, তুমি চাইলে আর একটু গোছায় লিখতে পারো, আমি শর্টকাট করে ফেলছি, আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, তা এটা ছিল আমাদের সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ কত, 8 ওহম। এবার আমাকে পরবর্তী কোশ্চেন কি বলেছে, পরবর্তী কোশ্চেন আমাকে বলেছে রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে। দেখো তড়িৎ প্রবাহ একই থাকবে, অর্থাৎ বর্তমান তড়িৎ প্রবাহ আমি কি জানি? আমি তো জানি না। তাহলে বর্তমান তড়িৎ প্রবাহ বের করে নিই, আমরা জানি আই ইকুয়াল কি ভি বাই আর। তাহলে তড়িৎ প্রবাহের মান আই ইকুয়াল যদি ভি বাই আর হয়, তাহলে ভি এর মান আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে বিভব পার্থক্য কত, আমাদের মূল বিভব পার্থক্য 12 এবং তুল্য রোধ পেলাম 8। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসবে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের মান। তাহলে তুমি চিন্তা করো, আমাকে বলেছে এই বর্তনীটাকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে, অর্থাৎ রোধগুলোকে কিভাবে এলোমেলো করে আবার নতুন করে সাজালে আমাদের তড়িৎ প্রবাহের মান একই থাকবে। তুমি চিন্তা করো, এই তড়িৎ প্রবাহের মান যদি আমি একই রাখতে চাই, তাহলে আমার এই বর্তনীর তুল্য রোধ যেমন আগেও 8 ছিল, এটাকে তুমি যেমনেই সাজাও না কেন তুল্য রোধ 8ই রাখতে হবে, কারণ আমাদের বিভব পার্থক্য তো পরিবর্তন করা যাবে না। তাহলে বিভব পার্থক্য যদি আমি 12ই রাখি, তাহলে নিচে 8 না দিলে কখনোই এর মান 1.5 হবে না। অর্থাৎ তুল্য রোধের মান কত বানাইতে হবে? যেমনি হোক 8ই বানাইতে হবে। তাহলে কেমনে সাজাইলে আসলে দেখো তো 8 হবে? এই যে আমি অবশ্যই একটু রাফ করে নিয়েছি আগে, তোমাকে সহজ করে বলে দিই। তাহলে দেখো এখানে কি বলতো, এই যে একটা 4 একটা 4 একটা 6 এবং একটা 6, তাই না? তাহলে এই 6 এবং 4 এটাকে একটা শ্রেণী করি, তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আমরা একটু যদি এভাবে লিখি যে এই যে 6
ওহম এবং 4, এই যে 6 ওহম এবং 4 ওহম এটাকে একটু শ্রেণীতে রাখলাম। আবার এই 6 এবং এই 4 এটাকে একটু শ্রেণীতে রাখি। আবার একটু লিখি, এই যে এই 6 ওহম এবং হচ্ছে 4 ওহম, এই যে 6 এবং 4 এটাকে শ্রেণীতে রাখি। ওকে, শ্রেণীতে রাখি এবং এদের সাথে এই যে আমাদের 3 ওহম যে আছে এটাকে কি করে দেই, এটাকে শ্রেণীতে যুক্ত করে, এবং এই দুটাকে পরস্পর সমান্তরাল করে আমরা শ্রেণীতে যুক্ত করে দিয়েছি 3। এবার তুমি এর তুল্যরোধ নির্ণয় করে দেখো তো কত হয়। এর তুল্যরোধ নির্ণয় করে দেখবো উত্তর 8 আসবে। কিভাবে? এই যে দেখো, তাহলে আমাদের এই 6 এবং 4 এরা কি বলতো শ্রেণীতে না, তাহলে 6 4 মিলে কত হবে 10। এখানে 6 4 শ্রেণীতে রয়েছে, এটার উত্তর কত আসবে 10। তাহলে উপরেও 10 নিচেও 10 সমান্তরালে আছে, তাহলে 10 10 সমান্তরাল করলে উত্তর হবে অর্ধেক 5। তাহলে এই সম্পূর্ণটার মান কত আসবে 5। তাহলে এখানে 5, এখানে আছে 3, যোগ করলে 5 3 মিলে কত হবে 8 হবে। তো এই হচ্ছে উত্তর। তাহলে আমি যদি এভাবে এই যে এভাবে এই রোধগুলোকে পুনর্বিন্যস্ত করতে পারি, এইভাবে যদি পুনর্বিন্যস্ত করতে পারি তাহলে কি হবে, এভাবে পুনর্বিন্যস্ত করলে আমাদের এই বর্তনীর তড়িৎ প্রবাহ একই থাকবে, পরিবর্তন হবে না। ওকে, এই তো সিম্পল কোশ্চেন। আচ্ছা নেক্সট, আমাদের এটা ছিল 7 নং প্রশ্নের উত্তর। একদম সবশেষ প্রশ্নের মধ্যে চলে আসছি আমরা। এবার হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের উত্তর। 8 নং প্রশ্ন হচ্ছে শব্দ ও তরঙ্গ, সপ্তম অধ্যায়। তুমি খেয়াল করলে দেখবা এখানে হচ্ছে দুটি শব্দের উৎস রয়েছে, একটি হচ্ছে এ এবং একটি হচ্ছে বি। দুইটা থেকে দুই ভিন্ন ধরনের, দুটি ভিন্ন ধরনের তরঙ্গ বা শব্দ তরঙ্গ উৎপন্ন হয়েছে। এখানে আমাদের কি দেখো তো, অনুদৈর্ঘ্য তরঙ্গের দুইটা ছবি দেওয়া আছে। আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে এখান থেকে ওই যে দূরে একটা প্রতিফলক পৃষ্ঠ আছে, ভুল করা যাবে না, ভাবা যাবে না যে এখান থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 5 সেন্টিমিটার, এটা কিন্তু বলা নাই। একটা প্রতিফলক পৃষ্ঠ আছে, কত দূরে আছে আমরা জানি না। নিচে শর্ত বলা আছে এ হতে প্রতিফলক পৃষ্ঠে শব্দ পৌঁছাতে 6 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ এই যে এ থেকে, এই যে এ বস্তু যে আছে এখান থেকে ওই প্রতিফলক পৃষ্ঠে শব্দ যেতে সময় লাগে কত সেকেন্ড, 6 সেকেন্ড। 0 ডিগ্রিতে শব্দের বেগ বলা আছে 330 এবং ওই দিনের তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস। ফাইন। এবার আসি প্রশ্ন কি বলেছে। প্রথম কোশ্চেনই আমাকে বলেছে এ হতে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত, এ থেকে ওই পৃষ্ঠের দূরত্ব কত। দেখো শুধু শব্দটা আমাকে বলছে, শব্দটা এই প্রতিফলক পৃষ্ঠে পৌঁছাতে সময় লাগে 6 সেকেন্ড। অর্থাৎ শব্দটা এখান থেকে শুধু একদিকে যে ওই প্রতিফলক পৃষ্ঠে পৌঁছাতে সময় লাগে 6 সেকেন্ড। তাহলে যেহেতু শব্দটা একদিকেই যাচ্ছে, তাহলে আমরা খুব ভালো করে জানি কি বলতো, এই যে ভি ইকুয়াল, আমরা খুব ভালো করে জানি ভি ইকুয়াল কি ডি বাই টি। অতএব ডি ইকুয়াল কি লেখা যাবে বলতো, ভিটি। দেখো আমরা এখানে কেন ভি ইকুয়াল ডি বাই টি লিখলাম, আমরা তো প্রতিদিনের ক্ষেত্রে জানি ভি ইকুয়াল কি 2d বাই টি। 2d কখন ইউজ হয় বলতো, যদি শব্দ গিয়ে ধাক্কা লেগে আবার ফিরে আসে সেক্ষেত্রে হবে 2d। কিন্তু এখানে তো শব্দ ফিরে আসেনি, শব্দ শুধু একদিকে গিয়েছে, সেক্ষেত্রে হবে ডি বাই টি। তাহলে আমাকে দূরত্ব বের করতে হবে, তাহলে ভি এর মান লাগবে না বলতো, ভি এর মান 0 ডিগ্রিতে 330, কিন্তু ওই দিনের তাপমাত্রা তো 20 ডিগ্রি। তাহলে আমাকে বেগ বের করতে হবে, লিখতে হবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ। আমরা খুব ভালো করে জানি যে ভি টু ইকুয়াল কি বলতো, আমরা জানি হচ্ছে টি টু বাই হচ্ছে টি ওয়ান ইন্টু কি বলতো ভি ওয়ান, তাই না? তাহলে ক্যালকুলেট যদি করি টি টু বলো কত, তো আমরা খুব ভালো করে জানি 273 এর সাথে যোগ করতে হবে কত 20 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 20। নিচে হচ্ছে কত টি ওয়ান এর মান হচ্ছে কত 273 ইন্টু ভি ওয়ান এর মান হচ্ছে কত 330। এটাকে একটু ক্যালকুলেট করো, আমিও ক্যালকুলেট করি, তুমি একটু পাশাপাশি ক্যালকুলেট করো। তাহলে দেখো উত্তর কত আসে। উপরে হচ্ছে 293, নিচে হচ্ছে 273 ইন্টু আমাদের কত 330। তাহলে ক্যালকুলেট করলে আসতেছে আমাদের 341.87 মিটার পার সেকেন্ড। তাহলে ওই দিনে শব্দের বেগ হচ্ছে 341.87। তাহলে আমরা যদি এখানে বেগ বসাই দিই যে 341.87 ইন্টু সময়, প্রশ্নে বলছে 6 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 6 সেকেন্ড যদি আমরা ক্যালকুলেট করি দেখি উত্তর কত আসে। তাহলে আসবে 341.87 ইন্টু হচ্ছে 6 সেকেন্ড। অর্থাৎ উত্তর আসতেছে আমাদের 2051.22 এত মিটার। আমাকে প্রশ্ন বলেছে এ থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত, এ থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব হচ্ছে 2051.22 মিটার। ওকে, এটা ছিল আমাদের গ নং প্রশ্নের উত্তর। এবার সর্বশেষ আমাদের 8 নং এর ঘ নং প্রশ্নটা কি বলেছে দেখো। ঘ নং প্রশ্ন আমাকে বলেছে উদ্দীপকের আলোকে কোন উৎস থেকে সৃষ্ট শব্দ তোমার পক্ষে শোনা সম্ভব, উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখন তুমি খুব ভালো করে জানো একটা মানুষের বা আমাদের শ্রাব্যতার একটা সীমা রয়েছে। আমরা 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত বা কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পারি, এর বেশি 20,000-এর বেশি বা 20-এর কম আমরা কিন্তু শুনতে পাই না। এখন আমাকে প্রশ্ন বলেছে এখানে দুইটা তরঙ্গ দেয়া আছে, আমাকে বলেছে এই এ এবং বি এই দুইটা শব্দের মধ্যে কোনটা আমার পক্ষে শোনা সম্ভব। তাহলে আমাকে কি বের করতে হবে বলতো, আমাকে বের করতে হবে এই দুইটা শব্দের কম্পাঙ্ক।
অর্থাৎ এই দুই শব্দের কম্পাঙ্কের মধ্যে যেটা আমাদের শ্রাব্যতা সীমার মধ্যে থাকবে এটা আমরা শুনতে পারবো, আর যেটা শ্রাব্যতা সীমার বেশি বা কম হবে সেটা শোনা যাবে না। সিম্পল। তাহলে একটু চিন্তা করি, প্রথমে আসি এ বস্তুর ক্ষেত্রে। তাহলে এ তরঙ্গের ক্ষেত্রে যদি চিন্তা করি আমাকে কম্পাঙ্ক বের করতে হবে। আমরা খুব ভালো করে জানি ভি ইকুয়াল কি বলতো, এফ ল্যামডা, তাই না? তাহলে অতএব এফ ইকুয়াল কি বলা যায় বলতো, এফ ইকুয়াল বলা যায় না ভি বাই ল্যামডা? অবশ্যই বলা যায়। এখন ভি শব্দের বেগ, তাহলে শব্দের বেগ আমরা এই যে গ থেকে পেয়েছি 20°C তাপমাত্রায়, আমরা গ থেকে কত পেয়েছি বলতো, আমরা পেয়েছি হচ্ছে 341.87 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার এই যে তরঙ্গ দৈর্ঘ্য একটু খেয়াল করে দেখো, এই যে এ থেকে আমাদের এই সম্পূর্ণটা কয়টা তরঙ্গ আছে দেখো তো, এই যে একটা সংকোচন, একটা প্রসারণ, একটা সংকোচন, একটা প্রসারণ এবং আরেকটা সংকোচন। অর্থাৎ এই যে একটা সংকোচন থেকে, এই যে একটা সংকোচন থেকে একটা প্রসারণ পর্যন্ত এটা হচ্ছে একটা ল্যামডা। আবার এখান থেকে আবার একটা সংকোচন থেকে আরেকটা প্রসারণ, এটা হচ্ছে আরেকটা ল্যামডা, দুইটা। এবং একটা একটা সংকোচন, তার মানে একটা হচ্ছে অর্ধেক, মানে ল্যামডার অর্ধেক, মানে ল্যামডা বাই 2, তাই না? অর্থাৎ আমাদের এখানে 1 2 আর একটা অর্ধেক, অর্থাৎ 2.5, সহজ করে লিখলে 2.5। তো আমরা কিন্তু লিখতেই পারি সরাসরি কত, 2 পয়েন্ট আছে এ বস্তুর ক্ষেত্রে যে 2.5 ল্যামডা, অর্থাৎ এতটা ল্যামডার দৈর্ঘ্যের মান কত বলা আছে, 5 5 5 সেন্টিমিটার। তাহলে অতএব ল্যামডা ইকুয়াল, তাহলে কি হবে বলতো, উপরে 5 নিচে কত বলতো 2.5। তাহলে এটাকে ক্যালকুলেট করলে উত্তর কত আসবে বলতো, উত্তর কিন্তু আসবে 2 সেন্টিমিটার। এটাকে যদি মিটার করে দিলে কত আসবে, 0.02 মিটার। এই হচ্ছে আমাদের প্রথমটার তরঙ্গ দৈর্ঘ্য। তারপর তরঙ্গ দৈর্ঘ্য আমরা যদি ভাগ করে দিই 0.02 দেখি আমাদের কম্পাঙ্ক কত আসে, আমাদের কম্পাঙ্ক কত আসে দেখি। তাহলে উপরে হচ্ছে আমাদের 341.87, নিচে হচ্ছে 0.02। উত্তর আসতেছে আমাদের 17,093.5 এত হার্জ। তাহলে এটা কিন্তু 17,000, দেখো তার মানে 20 থেকে 20,000-এর মধ্যে কিন্তু রয়েছে এটা। ঠিক একইভাবে আমরা যদি বি তরঙ্গের ক্ষেত্রে দেখি বা বি শব্দের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে আমরা সরাসরি এই সূত্রটা লিখতে পারি না বলতো, আমরা লিখতেই পারি যে কি এফ ইকুয়াল কি ভি বাই ল্যামডা। তাহলে ভি এর মান আমরা খুব ভালো করেই জানি হচ্ছে কত, এই যে দেয়া আছে 341.87 এবং ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্য। এবার একটু খেয়াল করো এখানে কয়টা তরঙ্গ রয়েছে দেখো, এই যে একটা সংকোচন, একটা প্রসারণ, আবার একটা সংকোচন, আবার একটা প্রসারণ, আবার একটা সংকোচন, আবার একটা প্রসারণ এবং আবার একটা সংকোচন। অর্থাৎ এই যে একটা সংকোচন, একটা প্রসারণ, একটা তরঙ্গ, আবার একটা সংকোচন, আবার একটা প্রসারণ, আরেকটা তরঙ্গ, আবার একটা সংকোচন, আবার একটা প্রসারণ, আরেকটা তরঙ্গ এবং আরেকটার অর্ধেক, অর্থাৎ 1 2 3, আরেকটার অর্ধেক মানে 3.5, অর্থাৎ 3.5। তাহলে বি এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু কি 3.5 ল্যামডা, এর দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার, তাহলে এটার মানও আসবে 5 সেন্টিমিটার। তাহলে অতএব ল্যামডা ইকুয়াল কি আসবে বলতো, 5 ডিভাইডেড বাই কত 3.5। এটাকে একটু যদি ক্যালকুলেট করে দেখি কত আসে, তাহলে 5 ভাগ হচ্ছে 3.5, উত্তর আসবে 1.42 বা 43 লিখতে পারি, 43 এত সেন্টিমিটার। এটাকে যদি মিটার করি তাহলে কি আসবে বলতো, মিটার গুলো আসবে 0.0143 এত মিটার। এই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এবার যদি এই মানটাকে আমরা এখানে বসিয়ে দিই যে 0.0143, দেখি আমাদের উত্তর কত আসে। আমাদের উত্তর কত আসে, তাহলে উপরে হচ্ছে 341.87, নিচে হচ্ছে 0.0143। আমাদের উত্তর আসবে এখানে দেখো, আমাদের উত্তর আসবে এখানে 23,906.99 এত হার্জ, এত হার্জ। তাহলে তুমি খেয়াল করে দেখো আমরা এখানে দুই ধরনের কম্পাঙ্ক পেয়েছি, এটাকে ধরতে পারি আমরা এফ এ, এটাকে আমরা ধরতে পারি কি এফ বি। তাহলে এই যে তুমি খুব ঠান্ডা মাথায় লক্ষ্য করলে দেখবা যে আমাদের এ শব্দের যে তরঙ্গ কম্পাঙ্ক, এর যে কম্পাঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 17,000, অর্থাৎ 20 থেকে 20,000-এর মধ্যে, অর্থাৎ এটা আমরা শুনতে পারবো। কিন্তু আমাদের বি শব্দের যে কম্পাঙ্ক সেটা হচ্ছে 23,000, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড বা শব্দের স্তর বা 20,000-এর চাইতেও বেশি, এটা আমরা শুনতে পারবো না। তাহলে আমাকে বলছে কোন উৎস থেকে সৃষ্ট শব্দ তোমার পক্ষে শোনা সম্ভব, অবশ্যই দিলে উত্তর হবে এ উৎস থেকে সৃষ্ট শব্দ আমার পক্ষে শোনা সম্ভব। তো এই ছিল আমাদের সিলেট বোর্ড 2025-এর পদার্থবিজ্ঞান প্রশ্নের সমাধান। আশা করি তুমি সুন্দরভাবে প্রতিটা বিষয় বুঝতে পেরেছো। এই যে প্রশ্নের মধ্যে কিছু পুরাতন প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে কিছু নতুনত্ব আছে। তো আশা করি এই যে সবগুলো সম্মিলিত ভাবে সুন্দর করে যত্ন সহকারে পড়াশোনাটা করতে হবে। ওকে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সকলের সুন্দর মন ও সুস্বাস্থ্য কামনা করছি। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।